শুনতে পাচ্ছ? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. রূপম আছো তো নাকি? রূপম আছো? রূপম, এখনো আসেনি মনে হয় স্যার। তোমরা পিডিএফ ফাইলগুলো যে পাচ্ছ, সেগুলোতে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? এগুলো পিডিএফ ফরম্যাটে পাচ্ছ না? স্যার তোমরা যে এই যে পিডিএফ ফাইল যেগুলো পাঠাচ্ছি আমি, সেই পিডিএফ ফাইলগুলো তোমরা পিডিএফ ফরম্যাটেই পাচ্ছ নাকি ওয়ার্ড ফর্মে পাচ্ছ? আগে যেটা দিছিলেন ওটা তো স্যার ওয়ার্ড ফর্মে পাইছিলাম, আমি কালকে দেখিনি আর। আগের সবগুলোই ওয়ার্ড ফর্মে পাইছো? আগে শুধু শুধু একটা শীট ছিল স্যার, মানে ওই টি। রিগ্রেশন হ্যাঁ জি অ্যানালাইসিস স্যার, হ্যাঁ প্র্যাকটিক্যাল। শুধু ওইটা জি স্যার, ওইটা শুধু আর ওয়ার্ডে তার পাইছি। আগের গুলো, তার আগের গুলো? তার আগেরগুলো ঠিক ছিল সব স্যার। সেই তো, ওরকম আমাকে বললো যে পিডিএফ, আমি তো পিডিএফ যেভাবে করি এটা তো আমার আম, আহ, হচ্ছে যে এমএস অফিস 2013 যেটা ইউজ করি আমি আর কি, এমএস অফিস 2013। ওইটাতে তো পিডিএফ করার অপশন আছে আর কি। ওয়ার্ড বা এক্সেল এর ফাইলগুলো পিডিএফ করার ওখানেই, ওই প্রোগ্রামের সাথেই ওটা অপশন আছে।
আমি তো ভাবেই পিডিএফ করি আর কি। হয়তো স্যার ওটা স্যার হয়নি আর কি। আর পিডিএফ তো হচ্ছে সাকসেসফুলি, তো পিডিএফ হচ্ছে, কোনো সমস্যা তো নাই, কিন্তু ও কাঞ্জন বললো যে এটা ভেঙে যাচ্ছে না কি বললো আর কি, কারণ জি আগের স্যার, মানে কোনো টেবিল টেবিল হচ্ছে না, আবার ওয়ার্ড গিলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। না, ওয়ার্ডে নিয়ে গেলে তো তখন সমস্যা হবেই, কিন্তু জি স্যার। সরাসরি ফাইল আমরা যে যখন ইমেইল করি আর কি, তাহলে কি আমি ওই পিডিএফ ফাইলগুলো ইমেইলে দিব নাকি সেটাই চিন্তা করতেছি। ইমেইলে দিলে তো বোধহয় অসুবিধা হওয়ার কথা, ইমেইলে তো আমরা টিচারদের মধ্যে আমাদের আদান প্রদান হয় ফাইল আর কি, পিডিএফ ফাইল, সেখানে তো কোনো ইমেলে সমস্যা শুনি নাই, কোনো ক্লেম শুনি নাই আমি। ইমেলে ভালো হবে স্যার, ইমেলে দেওয়া। যদিও ভিডিও ফাইলগুলো ইমেইলে দেওয়া যাবে না, কারণ ওটা তো ইমেইলে ওটা হয় না, ওটা গুগল ড্রাইভেই যাইতে হবে। বাট পিডিএফ ফাইলগুলো আমি প্রয়োজন বোধ ইমেইলেই পাঠাবো, অসুবিধা নেই। জি স্যার, পিডিএফগুলো ইমেলে দিন স্যার, তাহলে হবে। যদিও ওখানে সমস্যা হয় তাহলে আমি ইমেইলে পাঠাই দিব। গুগলে ডাউনলোড দিতেও প্রবলেম হয় ড্রাইভে মাঝে মধ্যে। ইমেইলে দিলে কোনো সমস্যা হবে না, সরাসরি তো না স্যার, পাঠাবো। সমস্যা হবে না। তো সেটাই করা যাবে, অসুবিধা কি, সেটা তো আমি আগে জানি না যে তোমাদের এটা সমস্যা হচ্ছে। ইয়েস স্যার। শুধু আমি ওই যে রিগ্রেশন অ্যানালাইসিস প্র্যাকটিক্যালটার কথা শুনছিলাম আমি। জি স্যার। যাই হোক, তো এটা আমি আজকে জানলাম। তাহলে ওটা রেডিমেড না পাইলে তো, ভেঙে চুরে গেলে তো খুব প্রবলেম হবে আর কি, কিছুই বোঝা যাবে না। বুঝতে পারিনি স্যার ওটা আগেরটা। আগের গুলো সমস্যা হয় নাই, তাই না? না জি স্যার, শুধু রিকেশনের অ্যালার্জি শুরু স্যার ওইটা। ওটা তো তাহলে আমি আবার ইমেইলে পাঠাবো, কালকে আমি পাঠাইছিলাম ওটা আর কি, গুগল ড্রাইভে দিয়েছিলাম আর কি, জি স্যার। কালকের গুলো সহ আর কি, ইমেইলে পাঠাই দিতে হবে তাহলে। ইয়েস স্যার। তো তোমরা কি একটু পড়তেছো তো নাকি? আমার শিটগুলো কি একটু পড়তে পারতেছো? সময় দিচ্ছ একটু? বাসায় পড়তে ইচ্ছা হয় না স্যার। হ্যাঁ, একটু না পড়লে তো বোঝাও যাবে না, ভালো লাগবে না। আমি কি বলতেছি সেটা বুঝতে গেলেও তো একটু দেখতে হবে জিনিসগুলো আর কি, না হলে তো ভালো লাগবে না আর কি। যে স্যার এগুলো কি বলতেছে কিছুই তো বুঝতেছি না, এরকম মনে করবো আর কি। একটু দেখতে হবে আর কি। সালে আছে, সালে, সালে কি আছে ও? সালে আহমেদ আছে না একজন? সালে আহমেদ, সালে না কি নামটা ছিল যেন। স্যার পরাগ, সালেহ আহমেদ পরাগ। হ্যাঁ, ওই যে নাই। আমার সামনে যে ছিল জি স্যার, লম্বা করে ছেলেটা। লম্বা লাইট, হ্যাঁ, ওকে আছে। এখনো আসেনি মনে হয় স্যার। ও, সালে আহমেদ পড়া, তাই না? জি স্যার। রূপম মল্লিক আসছে। হুম। জি স্যার। সালে আহমেদ পড়া, ওই বোধ তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা নাকি? স্যার আমাদের ক্যাম্পাসের মধ্যে লম্বা নাকি তাও ঠিক নেই। ও, আচ্ছা, ওটা সার্ভে করে দেখতে হবে আর কি। জি স্যার। জুনিয়র একটা আছে অর্থাৎ পড়া গেছে লম্বা। হ্যাঁ, জুনিয়র একজন আছে পড়া গেছে লম্বা, কিন্তু পরাগ আমাদের মানে 18 ব্যাচে সবচেয়ে লম্বা মনে হয়। লম্বা, হ্যাঁ। না, বিদেশি যারা আছে আর কি, বিদেশি বিশেষ করে যে সোমালিয়া, তারপরে নাইজেরিয়ার, নাইজেরিয়া না সোমালিয়ার বোধ হয়, কারা যেন দেখছিলাম ওটা লম্বা লম্বা দেখছিলাম আর কি। আর সোমালিয়া লম্বা লম্বা আছে স্যার আমার হলেই। হ্যাঁ, ওদের একটু লম্বা আছে। তো যাই হোক, আমাদের বাংলাদেশি পিপলের মধ্যে সালেকে লম্বায় দেখছি আর কি, মানে ওর গ্রোথ ভালো আর কি। অনেকে গল্প করে আর কি যে, মানে তাকে মনে হয় যে সেই এমএসসির স্টুডেন্ট আর কি, এরকম মনে করে আর কি। কিন্তু অনেক অ্যাক্টিভ স্যার, হ্যাঁ, অনেক অ্যাক্টিভ জিয়ার আমাদের। এটাই। জি স্যার। 55 হলো আর কি। এখন কি শুরু রূপম আসে নাই তো না এখনো? আছে স্যার রূপম। আছে। এক এক করে রূপম তো ওসব কথা বললো একটু আগে আমার সাথে।
ওরকম আছে স্যার? আমি অনেক আগে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার শুরু করে দেন স্যার। হ্যাঁ, শুরু করি, মানে শুরু করা না হলে তো ওই শেষে টাইমটা একটু ইয়ে হয়ে যায়। আবার গতকালকে কিন্তু ওয়াইফাইটা না ডিসকানেক্ট হঠাৎ করে, মানে আনওয়ান্টেড ভাবে কেন জানি ডিসকানেক্ট হয়ে গেল আর কি, আমি বুঝতে পারলাম না। লাইনও ছিল, পরে আমি চেক করলাম যে লাইন দেওয়াই আছে, সবই ঠিক আছে, বাট ডিসকানেক্ট হলো। এটা এর আগে আমি দেখিনি যদিও, মানে এটা কালকে প্রবলেম ফেস করছিলাম এটা। যার কোনো ওই যে রেকর্ডিং দুইবার হয়েছে আর কি, দুইটা ফাইল পাঠাইছি পরে। তো যাই হোক, আমরা শুরু করি এখন আর কি, তারপরে আসো ওরা। গতকালকে এখান থেকে শুরু করছিলাম। কেস টু, এটা আলোচনা করছিলাম। কেস থ্রি। এখানে এই কেসগুলো তোমাদেরকে একটু যেটা গতকালকে সেটা বলা হয়েছে যদিও, মানে এই কেসগুলোর সূত্রগুলো সম্পর্কে বলছিলাম, যে এই সূত্র মেনলি এই সূত্রটাই আমরা ব্যবহার করি বেশি, বা তোমাদের পরীক্ষাও কিন্তু আমরা দিয়ে থাকি এই সূত্র আর কি। যেটা হচ্ছে যে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন হবে, আর স্যাম্পলটা স্মল হবে আর কি, স্যাম্পল সাইজ স্মল। হ্যাঁ, স্যাম্পল সাইজ স্মল, এই জিনিসটাই আর কি পরীক্ষায় কিন্তু আসে আর কি। হ্যাঁ, briefly describe the procedure to test a single mean. But, for testing uh, for testing the significance of a specified value, এইভাবে আমরা একটা প্রশ্ন কিন্তু দিয়ে থাকি আর কি। প্রথমে কিছু সংজ্ঞা আমরা দেই, আর যখন এই টেস্ট করার কথা আসে তখন কিন্তু এই ধরনের একটা আমরা একটা প্রশ্ন দেই, যে প্রশ্নটার উত্তর কিন্তু মেনলি এইটা আর কি। এই যে প্রথম এই জিনিসটা, এটা কিন্তু পরীক্ষায় তোমরা আগের কোশ্চেন ঘাটলে দেখবে যে ওই ধরনের কোশ্চেন আছে আর কি, এটাই দিই। কিন্তু এখন এখানে যেটা বলছিলাম যে কেসগুলো যদি মানে এইভাবে যদি থাকে যে ওখানে যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন ওখানে ছিল আর কি, যার কারণে এস্টিমেট করতে হয়েছিল। আর এখানে যদি নোন হয় তখন এখানে সিগমা হবে আর কি। এটা জাস্ট জানার জন্য, বা আমরা যদি ছোট ছোট প্রবলেম দিয়ে দেই যেটা থিওরি পরীক্ষার জন্য আর কি, তখন কিন্তু এই মানগুলো বসাইতে হবে। কিন্তু নর্মালি আমরা যখন প্র্যাকটিক্যাল করাই, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা 30-এর উপরে কোনো স্যাম্পল আমরা দেই না আর কি। 30-এর উপরে হলে, 30 বা 30-এর উপরে হলেই কিন্তু সেটা আছে লার্জ স্যাম্পল হয় আর কি, সেটা লার্জ স্যাম্পল হয়। আর সেখানে তো অবশ্যই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে না আর কি, প্র্যাকটিক্যালি আমরা নর্মালি যেটা দিই। তো যার কারণে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য এই ফর্মুলাগুলো কিন্তু দরকার নেই। মেনলি এটা থিওরি পরীক্ষায় যদি আমরা ছোট আকারে কোনো প্রবলেম দেই তখন এটা কিন্তু লাগবে আর কি। সেই জন্য জানা দরকার জিনিসটা, যে এখানে যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন হবে আর স্যাম্পল সাইজটা স্মল হতে পারে, লার্জও হতে পারে আর কি, তখন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো আর কি। এবং এই ক্ষেত্রে যেটা আছে যে এখানে এই যে ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে জেড টেস্ট হবে, নর্মাল টেস্ট, এবং সেটার ক্ষেত্রে এখানে টেবুলেটেড ভ্যালুটা কিন্তু অনেকটা ফিক্স করা আর কি। 5% হলে 1.96, 1% হলে 2.58, এই ধরনের দুইটা ভ্যালু আমরা কিন্তু সরাসরি ইউজ করি এই ফর্মুলাটা। তো এটা একটা কেস যেটা আমরা গতদিন আলোচনা করেছি, এই ধরনের একটা প্রবলেম যদি দিয়ে দেই তাহলে ফর্মুলাটা ব্যবহার হবে। এখানে কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা আছে, আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা না থাকে কিন্তু স্যাম্পল সাইজটা আবার লার্জ, সেই ক্ষেত্রে আবার এখানে প্রথমে যে সূত্র ছিল এখানে টি ছিল, টি এই সূত্রে একই, এখানে টি ছিল, এখানে আমরা জেড লিখছি যেহেতু এখানে স্যাম্পলটা লার্জ, এবং এখানে ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ক্ষেত্রে টেবুলেটেড ভ্যালুটা কিন্তু অনেকটা ফিক্স করার মতো। এইটা এইটা আর কি, এটা একটা জিনিস। আর তারপরে এখানে এটা আমরা টু স্যাম্পল, আজকে আমরা এইটা আলোচনা করবো মেনলি আর কি, টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস ইউজিং ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। এটার মূল যে বিষয়বস্তুটা যেটা হচ্ছে, আমরা বলি যে টেস্ট অফ সিগনিফিকেন্স ফর ইকুয়ালিটি অফ টু মিনস, এভাবেও আমরা বলি টেস্ট অফ সিগনিফিকেন্স অফ ইকুয়ালিটি অফ টু মিনস। বিষয়টা এরকম যে মনে করো যে তোমার বড় বড় ফিল্ড, দুইটা ফিল্ড আছে আর কি। একটা ফিল্ডে তোমার মনে করো যে BR3 রাইস কাল্টিভেশন হয়েছে,
আর একটা ফিল্ডে মনে করো যে BR28, সাইজ ভ্যারাইটি কিন্তু ডিফারেন্ট, দুইটা বড় বড় ফিল্ডে আছে। এখন ওখান থেকে যদি আমরা দুইটা স্যাম্পল নেই, BR3 থেকে একটা স্যাম্পল আর BR28 থেকে আরেকটা স্যাম্পল, দুইটা স্যাম্পল ডাটা এখানে টেস্ট করে আমাদেরকে বলতে হবে যে BR3 এবং BR28 এই যে দুইটা রাইস ভ্যারাইটি আছে এদের ইল্ডিং পারফরমেন্স সেম অথবা ডিফারেন্ট। বা কেউ যদি ক্লেম করে যে অভিজ্ঞতার আলোকে কেউ যদি ক্লেম করে যে BR3 এবং BR28 এর ফলন অলমোস্ট সিমিলার, এটা কেউ ক্লেম যদি করে আর কি, সেই ক্লেমটাকে যদি আমি ভেরিফাই করতে যাই তখন আমরা কিন্তু ওই যে BR3 এর ওখান থেকে ওই ফিল্ড থেকে একটা স্যাম্পল নিব র্যান্ডমলি, আবার BR28 এর ফিল্ড থেকে একটা স্যাম্পল নেব র্যান্ডমলি। দুইটা স্যাম্পলের ডাটা দিয়ে আমরা এই ধরনের একটা টেস্ট করব আর কি। এবং তখন কিন্তু আমরা এটা বলি যে স্যাম্পল দুইটা ইন্ডিপেন্ডেন্ট। এইখানে কি আমরা বলতেছি, দি স্যাম্পলড পপুলেশনস আর অ্যাপ্রক্সিমেটলি নরমালি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ যে দুইটা স্যাম্পলের কথা আমি বলতেছি BR3 এবং BR28, দুইটা পপুলেশন, যে পপুলেশন থেকে আমরা স্যাম্পলগুলো নিচ্ছি ওই পপুলেশনগুলো নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। যেটা আমি বলছিলাম যে গতানুগতিক একটা অ্যাজাম্পশন এখানে আমাদের ধরে নিতে হয় যে ওই পপুলেশনটা নরমালকে ফলো না করলে আমাদের ইন্টারপ্রিটেশনটা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানুষ। আমাদের কনক্লুশন বা ডিসিশন যেটা আমরা দিব, কমেন্ট যেটা দিব সেটার উপর প্রশ্ন করতে পারে মানুষ, সেটা প্রশ্নবিদ্ধ থাকে। তো সেই জন্য আমরা বলতেছি যে আমরা যে পপুলেশন থেকে স্যাম্পল নিচ্ছি ওই পপুলেশনটা নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। এটা কিন্তু অলমোস্ট সবগুলো প্রবলেমের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা থাকে। এখানে দুইটা পপুলেশন আর কি, এবং তারপর আমরা এখানে বলছি দি স্যাম্পলড পপুলেশনস আর ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ যে পপুলেশন দুইটা ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই, কারণ হচ্ছে যে এখানে BR3 একটা জিনিস, BR28 আরেকটা জিনিস। BR3 এবং BR28 এটা কিন্তু আলাদা। তো হুইটের কথা যদি বলাকা হুইট ভ্যারাইটি আছে, বলাকা আছে, তবে হুইট ভ্যারাইটি কাঞ্চন আছে আর কি, এগুলো কিন্তু আলাদা ডিফারেন্ট আর কি এটা। সেই জন্য এখানে বলা হচ্ছে স্যাম্পলড পপুলেশন আর ইন্ডিপেন্ডেন্ট। তারপর এখানে বলা হচ্ছে যে পপুলেশন ভেরিয়েন্সেস σ1² এবং σ2² আননোন অ্যান্ড ইকুয়াল। যদি পপুলেশন ভেরিয়েন্স গুলা ওই যে BR3 আর BR28 এর কথা বলতেছি সেই ভেরিয়েন্স গুলো যদি আননোন থাকে আর কি, তাদের যে ইল্ডের যে ভেরিয়েশন গুলো আর কি সেগুলো যদি আননোন থাকে আর ইকুয়াল যদি হয় আর কি, দুইটা পপুলেশনের ভেরিয়েন্স ইকুয়াল, এটা কিন্তু একটা আমাদের অ্যাজাম্পশন আর কি। আনইকুয়ালও আছে পরে, আনইকুয়ালটাই বাস্তবসম্মত, ইকুয়াল নরমালি হয় না আর কি। আমরা এইভাবে অ্যাসুম করেও কিন্তু আমরা তখন সূত্রটা একটু স্লাইড ডিফারেন্ট হয় আর কি। এইভাবে আমরা এটা ধরে নিচ্ছি যে পপুলেশন ভেরিয়েন্স দুইটা আননোন কিন্তু ইকুয়াল, আর স্যাম্পলস আর স্মল। এখানে বলা হয়েছে যে স্যাম্পল দুইটাই কিন্তু স্মল যদি হয় তাহলে আমাকে যেটা করতে হবে যে ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট আর কি। ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের ক্ষেত্রে এখানে নাল হাইপোথিসিস স্টেপ 1 এর মধ্যে আমাদের এখানে নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, তখন আমরা এটাই লিখতেছি যেখানে A0 এটা হচ্ছে নাল হাইপোথিসিস, যে μ1 আর μ2। μ1 যেটা আমি বললাম যে BR3 যদি হয় সেই BR3 যে পপুলেশন যে বড় ফিল্ড সেইটার পপুলেশন মিনটা μ1 আমরা এখানে বলতেছি। এখানে BR3 লিখতে পারতাম, তো এখানে একটা বড় তো যার কারণে এখানে লিখি নেই আমরা, এখানে μ1 আমরা বলতেছি, সেটা হচ্ছে মনে করো BR3 সাপোজ আর কি। আর হচ্ছে μ2 পরের যে আরেকটা ফিল্ডের কথা বললাম সেটা হচ্ছে μ2। এইটা আমাদের প্রথমে নাল হাইপোথিসিস আমরা বলতেছি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন, এইটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভটা সমানও হতে পারে, অল্টারনেটিভটা হচ্ছে ছোট হতে পারে বড় হতে পারে। পপুলেশন মিন μ1 এর যেটা এই মানটা μ2 এর চেয়ে ছোট হতে পারে অথবা বড় হতে পারে আর কি। তাহলে μ1 ইজ লেস দ্যান μ2 অথবা μ1 ইজ গ্রেটার দ্যান μ2, এই দুইটাকে একত্রিত করে আমরা আছে μ1 নট ইকুয়াল টু μ2। এবং এটা কিন্তু বলে টু টেল টেস্ট, আমরা এটা বলি টু টেল টেস্ট। আমাদের যে কত পার্সেন্ট লেভেলে আমরা নিচ্ছি, যদি আলফা পার্সেন্ট হয় তাহলে 2 দিয়ে ভাগ করে দুইটা টেইলের মধ্যে আমরা দিয়ে দিই আর কি, এবং ওইটা দেওয়ার কারণে ওই টেবুলেটেড ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক, এখানে টু টেল টেস্ট এইভাবে আমরা হাইপোথিসিস থেকে লিখবো। আর এখানে নাল আর যেটা আলফা আর কি, এটা তো গতকালকে আমরা বলছি ডিসাইড অন দি সিগনিফিকেন্স লেভেল। এটা তুমি রিসার্চার তুমি কত পার্সেন্ট লেভেলে অ্যালাউ করবা, কত পার্সেন্ট টলারেবল হবে আর কি, সেটা তুমি তোমার থিঙ্কিং থেকে সেটা বলবা। সেটা কনভেনশনালি আমরা বলছিলাম যে 5%। এইটা তারপর আছে কম্পিউট দি ভ্যালু অফ দি টেস্ট স্ট্যাটিস্টিক। এই টেস্ট স্ট্যাটিস্টিকের এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এখানে এই ল্যাঙ্গুয়েজ এত ল্যাঙ্গুয়েজ না লিখলেও হবে, শুধু তুমি যে লিখে দাও যে উইথ অথবা কমা দিয়ে যে লেখা তাও হবে, উইথ এত ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা বলা হয় যে হুইচ ফলোজ টি ডিস্ট্রিবিউশন, এটা টি ডিস্ট্রিবিউশনকে ফলো করে আর কি। এবং যেটা ডিগ্রিজ অফ ফ্রিডমটা এইটা হয় আর কি, n1 + n2 - 2। এখানে দুইটা স্যাম্পল, সেই জন্য স্যাম্পলের সাইজ দুইটা হবে, আর মাইনাস এখানে
নাম হচ্ছে নাম্বার অফ স্যাম্পল। এখানে স্যাম্পল আইটেম গুলো যোগ হবে মাইনাস নাম্বার অফ স্যাম্পল, দুইটা স্যাম্পল এখানে, সেই জন্য এইভাবে ডিগ্রি অফ ফ্রিডমটা হয়েছে। মনে করো একটা স্যাম্পল যদি হইতো তাহলে আমরা লিখতাম কি n-1 আমরা লিখি, তাহলে একটা ফার্স্ট স্যাম্পলের ক্ষেত্রে আমরা লিখবো n1-1 প্লাস n2-1, দুইটাকে যোগ করলে এটা হবে। তার মানে হচ্ছে যে টোটাল আইটেম দুইটা স্যাম্পলের মাইনাস নাম্বার অফ স্যাম্পল, এইভাবে ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে নির্ধারণ করতে হবে এটা। আর সূত্রটা এটা এইভাবে আছে। এখন এখানে বলা হয় যে এস স্কোয়ার, এখানে পি লেখা আছে, পি মানে হচ্ছে পুলড ভেরিয়েন্স। পুল ভেরিয়েন্স দ্যাট মিনস এটা হচ্ছে কম্বাইন্ড ভেরিয়েন্স আর কি। অর্থাৎ এই যে যেটা তোমার দুইটা যে আমরা স্যাম্পল নিলাম, দুইটা স্যাম্পলের যে ভেরিয়েন্স, যেহেতু এখানে আমাদের পপুলেশন ভেরিয়েন্সটা আননোন, এই যে পপুলেশন ভেরিয়েন্স গুলো আননোন, সেই জন্য এস্টিমেট করতেছি অন দি বেসিস অফ স্যাম্পল। আমরা যে স্যাম্পল ড্র করি সেই স্যাম্পল থেকে আমরা একটা এস্টিমেট করতেছি, যেহেতু আমাদের পপুলেশন ভেরিয়েন্স গুলো অজানা। এস্টিমেট করার সময় তোমার স্যাম্পল 1 এর যে ভেরিয়েন্স আর স্যাম্পল 2 এর যে ভেরিয়েন্স, দুইটাকে আমরা যোগ করবো। যেমন ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা এখানে যোগ করলাম, দুইটা স্যাম্পলের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা যোগ করে দিলাম। সেরকম ভেরিয়েন্সের ক্ষেত্রেও দুইটা স্যাম্পলের যে ভেরিয়েন্স, সেই ভেরিয়েন্স দুইটাকে যদি আমি যোগ করে দেই, যোগ করে দিলে ওটা হচ্ছে কম্বাইন্ড ভেরিয়েন্স হয়ে গেল আর কি। হ্যাঁ, কম্বাইন্ড ভেরিয়েন্স আর কি, সম্মিলিত ভেরিয়েন্স আর কি, কম্বাইন্ড। এবং সেটাকে এই নামে ডাকা হয় আর কি, যে সাধারণত এটা পুলড ভেরিয়েন্স। স্ট্যাটিস্টিক্সের এই ভাষাটা ব্যবহার হয় এখানে, পুলড ভেরিয়েন্স দ্যাট মিনস কম্বাইন্ড ভেরিয়েন্স। এই ফর্মুলাটা এইটা আর কি। এখানে পি সাফিক্সটা নেওয়া হয়েছে মেইনলি হচ্ছে পুলড অর্থে আর কি ব্যবহার হয়েছে। এইটাই হচ্ছে আমাদের সূত্রটা। সেই সূত্রটাকে জাস্ট একটু ম্যানিপুলেট করলে কিন্তু এইভাবে একটা শর্টকাট ফর্মুলা হয়ে যায় এইভাবে। হওয়ার পরে তারপর আমরা এখানে লিখছি ক্রিটিক্যাল ভ্যালুস। আর 2 টেল হলে এখানে প্লাস মাইনাস যে টি আলফা বাই 2, 1 টেল হলে এখানে মাইনাস, এটা গতকালকে যেটা বলছিলাম, এটা উইথ এত ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে বলা হয়েছে যে ইউজ টেবিল টু ফাইন্ড দি ক্রিটিক্যাল ভ্যালুস। আমরা যখন প্র্যাকটিক্যাল করি তখন আমরা এই টেবিল একটা দেই, সেই টেবিল থেকে ওই মানটা আমরা বের করি। তারপরে স্টেপ 5 এর মধ্যে এখন আছে H0 ইজ রিজেক্টেড ইফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দ্যান দি টেবুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলার ভ্যালু চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বাতিল হবে আর কি, আদারওয়াইজ H0 মে বি অ্যাকসেপ্টেড। আর পি ভ্যালু দিয়ে যদি করি, যেটা গতকালকে বলছিলাম, যে যদি 5% লেভেলে 0.05 এর যদি পি এর মানটা ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস বাতিল, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তারপরে এখানে ইন্টারপ্রিটেশন দ্যার ইজ এনাফ অর নো এনাফ, এটা ওই যে অ্যাকসেপ্টেড রিজেক্টেড এর উপরে এই যে এনাফ এভিডেন্স আছে না নাই সেই জিনিসটা এখানে লিখতে হবে এটা। তো এই জিনিসটারই আবার এখানে আরেকটা কেস আছে। এটা জাস্ট আমি বলছিলাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু আমরা ওই 30 এর উপরে বা 30 সাইজের কোনো স্যাম্পল আমরা দেই না, নরমালি দেওয়া হয় না, কেন অত ডাটা জায়গাও নাই বা অত দেওয়া হয় না। এটা মেইনলি এই ধরনের প্রবলেম বা এই ধরনের ফর্মুলাটা ব্যবহার হবে মেইনলি তখনই যখন ওই যে থিওরি পরীক্ষা আমরা ছোট আকারে কোনো প্রবলেম দিয়ে দেই, এখানে এটা এই সূত্রটা আমরা ব্যবহার করে কাজ করতে পারি। এটি কখন আমরা ব্যবহার করব? এখানে বলা হয়েছে পপুলেশন ভেরিয়েন্সেস আননোন ইকুয়াল, এটা ঠিক আছে, কিন্তু স্যাম্পলটা যদি লার্জ হয় আর কি, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা আননোন ইকুয়াল এবং স্যাম্পল সাইজটা লার্জ, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। আননোন ইকুয়াল এবং স্যাম্পল সাইজটা লার্জ, এখানে আননোন, সেই জন্য এখানে এই স্মল হয়েছে আর কি। আর যদি এখানে আবার নন হইতো তাহলে এখানে সিগমা হইতো আর কি, সিগমা যেটা এখানে আছে। আননোন আর আনইকুয়াল যদি হয় তখন এই সূত্রটা এটা একটা আবার মানে একটা কমপ্লিকেটেড, একটা স্লাইড কমপ্লিকেটেড, জাস্ট এখানে থাকলো। এটা যদিও এত কঠিন হতো তোমাদের না দেওয়ার জন্যই হয়তো আমরা সুপারিশ করবো, বাট এটা থাকলো, মানে এটা এই অপশনটা আছে আর কি। যেখানে পপুলেশন ভেরিয়েন্সটা যদি আননোন আনইকুয়াল হয় আর কি, আর স্যাম্পলটা যদি স্মল হয়, তখন এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সূত্রটা এই যে এই ধরনের একটি সূত্র দিয়ে সেটা বের করতে হয় আর কি, বের করে কম্পেয়ার করা লাগে আর কি। এই ক্যালকুলেটেড ভ্যালুটা এই ভ্যালুটার সাথে কম্পেয়ার করতে হয় আর কি। সেজন্য এই ফর্মুলাটা মেনটেন করে ওই মানটা বের করতে হয় আর কি। বের করে এই কমেন্টগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আর কি এইটা। আর এখানে বলা হয়েছে আননোন আনইকুয়াল স্যাম্পল সাইজ ইজ লার্জ, স্যাম্পল সাইজ ইজ লার্জ, এখানে দুইবার হলো নাকি, এটা স্যাম্পল লার্জ আননোন ইকুয়াল এটা আছে। আর এখানে আননোন আনইকুয়াল যদি হয় তখন এই সূত্রটা এটা আর কি। ইকুয়াল হলে সূত্রটা এটা, এই যে এখানে এটা কমন নেওয়া গেছে, আর আনইকুয়াল হলে এটা আর কমন নেওয়া যাবে না, তখন এখানে যে s1 স্কয়ার ডিভাইড বাই n1 প্লাস sp স্কয়ার ডিভাইড বাই, এটা হচ্ছে আননোন আনইকুয়াল যদি হয় আর কি। আননোন ইকুয়াল হলে তখন এখানে sp স্কয়ার দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এই সূত্রটা ব্যবহার করছি আর কি এইটা। আর আননোন আনইকুয়াল যদি হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো আর কি এইটা। আর এখানে বলা হয়েছে আননোন আনইকুয়াল কিন্তু স্যাম্পল সাইজটা স্মল, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে আর কি এইটা। আর যদি লার্জ হয় তাহলে আবার এখানে জেড টেস্ট এটা করতে হবে এটা। তারপর এই জিনিসটা আছে, এইটার আলোকে একটা অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে পপুলেশন ভেরিয়েন্সেস আর নোন অ্যান্ড আনইকুয়াল, স্যাম্পল আর লার্জ, এগুলো নোন যদি থাকে, পপুলেশন ভেরিয়েন্সটা যদি নোন থাকে
আনইকুয়াল হোক কিন্তু নোন আর কি, তখন কিন্তু সূত্রটা এরকম হবে যে সিগমাটা এখানে থাকবে আর যেহেতু এটা নোন থাকলেই তখন কিন্তু সিগমা সিম্বলটা ব্যবহার হবে আর কি। সিগমা আগেও দেখছি আমরা সিঙ্গেল মিন টেস্টের ক্ষেত্রে যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নোন ছিল তখন কিন্তু সিগমা সিম্বলটাই ব্যবহার করা হয়েছে। এখানেও কিন্তু পপুলেশন ভেরিয়েন্সটা নোন আছে, আনইকুয়াল হোক কিন্তু নোন, আর স্যাম্পল সাইজটা লার্জ, তখন জেড টেস্ট নরমাল টেস্ট এটা হচ্ছে, এখানে কিন্তু সিগমা সিম্বলটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা প্রবলেমও দেওয়া আছে, এখানে একটা প্রবলেম দেওয়া আছে সুন্দর করে। এখানে বলা হয়েছে এ র্যান্ডম স্যাম্পল অফ এত পোল্ট্রি ফার্মস of one breed gave average production of এত eggs per bird per year with a standard deviation of এত eggs। এটা ফার্ম আর কি, দুইটা পোল্ট্রি ফার্ম এখানে আছে। একটা পোল্ট্রি ফার্মের এখানে স্যাম্পল নেওয়া হয়েছে 90টা স্যাম্পল অফ 90 পোল্ট্রি ফার্মস of one breed gave the average production of এত eggs per bird। ঠিক আছে, এটা র্যান্ডম স্যাম্পল অফ 90 পোল্ট্রি ফার্ম, আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তার মানে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া আছে আর কি, দেওয়া আছে। ঠিক আরেকটা ফার্মের ক্ষেত্রে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দিয়ে এখানে বলা হয়েছে যে দুইটা ফার্মের এই যে পোলট্রি যেটা আর কি, হেন যেটা আর কি, তারা যে মানে ডিম দেয় আর কি, ডিম দেয়, সেই দুইটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, দুইটা ফার্মের মধ্যে যে দুই ধরনের ব্রিডের মুরগির যে দুই ধরনের জাতের মুরগি আছে আর কি, তারা তো ডিম দেয় আর কি। এখন বলা হয়েছে দুইটা জাত যা আছে এদের যে ডিম পাওয়া অর্থাৎ প্রোডাকশন যে দিচ্ছি আর কি, সেই প্রোডাকশনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা আর কি। তা তখন আমরা ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট আমরা করছি, কিন্তু যেহেতু এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন আর কি, সেজন্য এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। আর স্যাম্পল সাইজটা যেহেতু এখানে লার্জ, স্যাম্পল গুলো যেহেতু লার্জ, এখানে 90 পোল্ট্রি ফার্ম আর এখানে 60 পোল্ট্রি ফার্ম, তার মানে 30-এর উপরে এই মানগুলো আর কি। তার মানে সেই জন্য এখানে নর্মাল টেস্ট ব্যবহার করা হয়েছে। নর্মাল টেস্ট ব্যবহার করে এই যে মানগুলো এখন বসানো হয়েছে, বসায় এখানে ক্যালকুলেটেড ভ্যালু আর টেবুলার ভ্যালু যেটা ক্রিটিক্যাল ভ্যালু সেটা হচ্ছে এই যে 5% লেভেলে এখানে প্লাস মাইনাস হবে আর কি 1.96। তাহলে এখানে ক্যালকুলেটেড ভ্যালু টেবুলার ভ্যালু যদি বড়, নাল হাইপোথিসিস বাতিল। নাল হাইপোথিসিস বাতিল হওয়ার অর্থই হচ্ছে যে দুইটা পোল্ট্রি ফার্মের মধ্যে তারা যে ডিম দেয় তাদের যে প্রোডাকশন আর কি সেটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, এই জিনিসটা আর কি। তো সেটা এই যে ক্রিটিক্যাল ভ্যালুগুলো এই যে এইভাবে আমরা যদি আমরা টেবিল থেকে এটা আমরা লিখছি কিন্তু আর কি, যে অ্যাসোনিং ফিগার এখানে বলা হয় যে, এবং টেবিল থেকে ওই মানগুলো আমরা কালেকশন করবো আর কি। আর এই ছবিটা আমরা এখানে দিয়েছি, এটা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এইভাবে ছবি দিতে হবে, এটা জাস্ট জানার জন্যই যে এইভাবে আমরা কিন্তু মানগুলো পাই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এখন এইটার আলোকে যে প্রথম যে প্রবলেমটা আর কি, এগুলো তো অনেক কথাই এখানে বললাম আর কি, এখানে সে অনেক কথার মধ্যে এইখানে একটা প্রবলেম আমরা দিয়েছি। এই যে প্রবলেমটা, এগুলো কিন্তু থিওরি পরীক্ষা দেওয়ার মতো প্রবলেম আর কি। এই ধরনের একটা প্রবলেম যে আমরা দিয়ে দেয়, এটা থিওরি পরীক্ষা তোমাদের এই অ্যান্সারগুলো করতে হবে আর কি। কিন্তু প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন আমরা প্রবলেম দেই, ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের যদি কোনো প্রবলেম দেই, তাহলে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো আমরা দেই নর্মালি আর কি, যে স্যাম্পলটা স্মল হয় আর পপুলেশন ভেরিয়েন্স গুলো আননোন হয় আর কি। হ্যাঁ, আননোন ইকুয়াল এটা তুমি কনসিডার করে নিতে পারবে, নিয়ে তুমি এই কাজটা করতে পারবে আর কি। তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং এইটার মানে ইয়াতে আর কি আমি এটার মতো করে একটা প্রবলেম আমরা প্র্যাকটিক্যালে যে দেই আর কি, সেটা আমি এখানে একটা প্রবলেম আমি ডিসকাস করবো, জাস্ট এটা ক্লিয়ার করার জন্য। এইখানে একটা প্রবলেম আমি দিচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এইখানে যে প্রবলেমটা তোমরা একটু খেয়াল করো আর কি, একটু লক্ষ্য করো যে এই যে প্রবলেমটা আমরা প্রথমেই যেটা আমি বলছি যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা যেটা দেই আর কি, ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট, সংক্ষেপে আমরা বলি ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, এরকম করে বলি ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। তারপর ইকুয়ালিটি অফ টু মিন কোরিলেটেড স্যাম্পল অথবা পেয়ার্ড স্যাম্পল, আমরা ওইটা একটা কেস আছে আর কি, সেটাতে পরে যাবো আর কি। এখন ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের কিন্তু অনেকগুলো কেস আমি ওখানে দিলাম, যে পপুলেশন ভেরিয়েন্স আননোন ইকুয়াল, পপুলেশন ভেরিয়েন্স নোন, তারপরে আনইকুয়াল, পপুলেশন ভেরিয়েন্স আবার আননোন আনইকুয়াল, এরকম বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী সূত্রগুলো আলাদা আলাদা হবে, কিন্তু সেগুলো মেইনলি থিওরি পরীক্ষার ক্ষেত্রে আমরা ছোট ছোট প্রবলেম যদি দিয়ে দিই তখন একটু ব্যবহৃত হবে আর কি। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে নর্মালি আমাদের যে কনভেনশন, এই জাতীয় প্রবলেমগুলো আমরা দিয়ে থাকি, যেখানে স্যাম্পল সাইজটা স্মল হয় আর কি, স্যাম্পল সাইজ স্মল হয়, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ফর্মুলাটা ব্যবহার করি আর কি। এই যে টেস্ট স্ট্যাটিস্টিকের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি, ব্যবহার করলে এই কাজটি সম্পাদন করতে হবে। এইখানে আমাদের কি আছে, এখানে আছে দুইটা হুইট ভ্যারাইটি, যে বলাকা এবং কাঞ্চন, দুইটা হুইট ভ্যারাইটি, দুইটা ফিল্ড থেকে, দুইটা পপুলেশন থেকে আমরা দুইটা স্যাম্পল নিয়েছি আর কি। দুইটা স্যাম্পলে, একটা স্যাম্পলের সাইজ হচ্ছে এখানে 15,
আর একটা স্যাম্পলের সাইজ হচ্ছে 12, এটা ইকুয়াল হতে পারতো আর কি। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে স্যাম্পল সাইজগুলো আনইকুয়াল হতে পারবে আর কি, কিন্তু তুমি ইকুয়ালও নিতে পারবে আর কি। কিন্তু যখন পেয়ার্ড স্যাম্পল বা কোরিলেটেড স্যাম্পল হবে তখন কিন্তু মাস্ট বি ইকুয়াল। দুইটা স্যাম্পল কারণ ওগুলো পেয়ারগুলো যে ডিফারেন্সগুলো করতে হয় আর কি, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল অবশ্যই হতে হবে স্যাম্পল সাইজগুলো আর কি। কিন্তু যখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হয় তখন কিন্তু স্যাম্পল সাইজটা মানে সমানও হতে পারে, সমান নাও হতে পারে আর কি। আমরা এখানে দিয়েছি সমান না, এখানে একটা স্যাম্পলের সাইজ হচ্ছে 15 প্লট এখানে বলা হয়েছে, আর একটা স্যাম্পল কাঞ্চন যেটা ভ্যারাইটি সেটা হচ্ছে আমাদের 12 স্যাম্পল সাইজটা আর কি। এটা নিয়েছি আর কি। নিয়ে এখন আমাদেরকে বলতে হবে যে আমরা যে দুইটা বড় ফিল্ড থেকে এই ডাটাটা আমরা কালেকশন করেছি, বলাকা এবং কাঞ্চন দুইটা ভ্যারাইটি, যে ইল্ড আর কি, ইল্ডের জন্য প্লট আমরা এখানে নিয়েছি যে পার প্লটে ইল্ড, এগুলো পার প্লট ইল্ড আর কি, সেই ইল্ডের। এখন এখানে আমাদের বলতে হবে যে টেস্ট ইফ টু ভ্যারাইটিস ডিফার সিগনিফিকেন্টলি অ্যাজ রিগার্ড দেয়ার ইল্ড পারফরমেন্স, যে তাদের যে ইল্ড পারফরমেন্স, যে পপুলেশন থেকে আমরা ডাটা নিলাম ওই পপুলেশনের ইল্ডিং ক্যাপাসিটি ডিফারেন্ট নাকি সেম। কেউ যদি ক্লেম করে যে না তাদের ইল্ড অলমোস্ট সিমিলার, এরকম যদি কেউ ক্লেম করে আর কি, কেউ যদি যে বলে সেটাকে ভেরিফাই করার জন্য আমাকে টেস্ট করতে হবে, সেটা এই ধরনের টেস্টগুলো করতে হবে, স্যাম্পল নিতে হবে, স্যাম্পল নিয়ে আমরা এই ধরনের টেস্ট করবো। সে টেস্টের ক্ষেত্রে আমাদের যে গতানুগতিক যে একটা অ্যাজাম্পশন যেটা বলছিলাম যে স্যাম্পলড পপুলেশনস আর অ্যাপ্রক্সিমেটলি নরমালি ডিস্ট্রিবিউটেড, যেটা আমরা থিওরিতে দেখলাম আর কি। এই স্যাম্পলড পপুলেশনস আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা পপুলেশনগুলো ইন্ডিপেন্ডেন্ট আর কি, এবং পপুলেশনগুলো নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। তারপর আমরা বলতেছি পপুলেশন ভেরিয়েন্স এইটা আননোন, আমরা তো এখানে দেওয়া নাই, এখানে পপুলেশন ভেরিয়েন্স এটার মধ্যে কিন্তু দেওয়া নাই, আমরা এটা বের করবো অন দি বেসিস অফ দি গিভেন ইনফরমেশন, দ্যাট ইজ অন দি বেসিস অফ স্যাম্পল। এই স্যাম্পল ডাটা দিয়ে আমরা ওই মানগুলো এস্টিমেট করবো আর কি। এখন এখানে আমরা ইকুয়াল এসুম করতেছি আর কি, নর্মালি ইকুয়াল হয় না, ইকুয়াল আমরা এসুম করতেছি আর কি, মানে সূত্রটাকে একটু সহজভাবে দেখার জন্য আর কি। যখন আমরা আনইকুয়াল হবে তখন কিন্তু এখানে হবে সিগমা মানে S1 স্কোয়ার আর এখানে হবে S2 স্কোয়ার। যদি আমরা এখানে আনইকুয়াল বলি তাহলে সূত্রটা কিন্তু হবে। তাহলে ইকুয়ালটা দিয়ে আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নাই, সূত্রটা ইজি হয়, জাস্ট ফর সিম্পলিসিটি আর কি। উই ক্যান টেক দিস টাইপ অফ ফর্মুলা বা দিস টাইপ অফ অ্যাজাম্পশন, উই ক্যান টেক ইট। তো এখন তাহলে এইভাবে আমরা নাল হাইপোথিসিসে কি লিখবো, এই যে এই দুইটা আমরা এখানে বি আর কে এখানে দিতে পারতাম, বলাকা এবং কাঞ্চন। এগুলো পরে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ঝামেলা হয় যে সব জায়গায় তাহলে বি কে এখানে বসাইতে হবে, সেই জন্য আমরা যে মি1 মি2 দিয়ে লিখছি। তারপরে বলাকার যে পপুলেশন মিন সেটা হচ্ছে মি1 আর কাঞ্চন হচ্ছে মি2। এটা হচ্ছে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হচ্ছে নট ইকুয়াল টু। এটা কমও হতে পারে বেশি হতে পারে, এটা দুইটাকে একত্রিত করে নট ইকুয়াল টু। তাহলে এটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%। আচ্ছা, এখানে তারপর বলা হয় যে স্যাম্পল ইনফরমেশন ফ্রম দি স্যাম্পলস উই হ্যাভ, এই যে স্যাম্পল আছে এই স্যাম্পল থেকে আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে ইউজিং ক্যালকুলেটর। তোমাদের ওই যে ক্যালকুলেটরে এসডি অপশন আছে, এসডি মুডটাকে ওপেন করে তোমাদেরকে আগে আমরা যখন করাইছিলাম প্র্যাকটিক্যাল, যখন ডিসপারশন, সেন্ট্রাল টেন্ডেন্সি এগুলো যখন করাইছি তখন তো সেটা আলোচনা হয়েছিল। এসডি অপশন দিয়ে তোমাদের ওই জিনিসগুলা এই সরাসরি আমরা এখানে পাইতে পারি, এটা সরাসরি তুমি ক্যালকুলেট করতে পারো। আর টেবিল দিয়ে যদি করো তাহলে একটু বড় হবে, অত টেবিল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে টেবিল করা যেতে পারে, তো টেবিল করলে একটু বড় হবে, টেবিল করতে হবে। করে আমরা ওই যে ভেরিয়েন্সের সূত্র, প্রথম স্যাম্পল ফার্স্ট স্যাম্পলের ভেরিয়েন্স, সেকেন্ড স্যাম্পলের ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সগুলো বের করতে হবে বাই ইউজিং দি ফর্মুলা, কনভেনশনাল ফর্মুলা। এখন ডাইরেক্টলি যদি ক্যালকুলেটর থেকে এই অপশনগুলো আসে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পরে ওটাকে স্কোয়ার করে দিলে স্যাম্পল ভেরিয়েন্সটা পাওয়া যাবে। সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেটর এই জিনিসটা তোমাদের জানতে হবে। এই মানগুলো আমরা ওইখান থেকে মিনটাও পাবো, ফার্স্ট স্যাম্পলের মিন, ওই প্রথম স্যাম্পলের ডাটাটা প্রথমে এন্ট্রি করতে হবে, করার পরে এই যে x1 বার আর s1 স্কোয়ার এই মান দুইটা আমাকে বের করতে হবে। তারপর এটাকে ডিলিট করে দিয়ে পরে আবার পরের স্যাম্পলটাকে আবার এন্ট্রি করতে হবে, করার পরে আবার এখানে x2 বার আর s2 স্কোয়ার এই মানটা নিতে হবে। নেওয়ার পরে এই মানগুলো এখানে আবার বসাইতে হবে। এই যে পুলড ভেরিয়েন্স, এই পুল ভেরিয়েন্স আমি তো এখানে একটু জাম্প করছি, কারণ এখানে না হলে যে শীটগুলো অনেক বড় হয়ে যায়, যার কারণে একটু জাম্পিং করছি আর কি। এটা মানে তোমরা এটা ট্রাই করবে, হ্যাঁ, এটা তোমরা নিজেরাই একটু চেক করবে। এইখানে এই মানগুলো যদি বসাই দেওয়ার পরে আমরা এই জিনিসটা পাবো, পাওয়ার পরে এই মানগুলো আমরা এখানে বসাবো, এখানে বসাবো। এখন লেখা আছে মি1 মাইনাস মি2, মি1 মাইনাস মি2 মান হচ্ছে 0। এই যে এখানে এই মি2টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে মি1 মাইনাস মি2 ইকুয়াল টু 0 হয়ে যাবে আর কি। 0 মানে দ্যার ইজ নো ডিফারেন্স আর কি, কোনো ডিফারেন্স না থাকলেও 0 হবে, এগুলো 0, এটা 0 বসাইতে হবে। আর এখানে এই মানগুলো তো আমরা এখানে পাইলাম, সেই মান এখানে বসার পরে এখানে একটা ক্যালকুলেটেড ভ্যালু আমরা ক্যালকুলেট করব, এই যেটা পাচ্ছি 10.178 with 25 degrees of freedom, with 25 degrees of freedom।
এটা আর কি। তো এখানে এখন এই যে ক্রিটিক্যাল ভ্যালু আমরা এটা টেবিল থেকে আমরা নিব। এখানে আমি লিখছি যে ইউজ গিভেন টেবিল টু ফাইন্ড দি ক্রিটিক্যাল ভ্যালুস। যখন তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে লিখতে হবে না। তুমি যদি এটা লিখিয়ে দাও তাহলে কিন্তু আমি বুঝবো যে তুমি বোঝো না এই জিনিসটা। এটা তোমাদেরকে আমি দিয়েছি যে আমরা যখন টেবিল দিব সেই টেবিল থেকে এই মানটা তুমি বের করবা, যার কারণে আমি এই ল্যাঙ্গুয়েজটা দিয়েছি। আর এখানে আমরা বলছি অ্যাজ শোন ইন দি ফিগার, অ্যাজ শোন ইন ফিগার বি, এই যে এখানে একটা ফিগার আমি দিয়েছি, এটাও তোমাকে দিতে হবে না, কারণ এটা তোমাদের একটু কনফিডেন্স আনার জন্য, জিনিসটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু আমি মেনলি এই ছবিটা দিয়েছি। এইভাবে কিন্তু এই ছবিগুলো আছে। এই ছবি আমরা যে এই যে ক্রিটিক্যাল ভ্যালুগুলো আমরা দেখি, ক্রিটিক্যাল রিজিয়ন আমরা বলি, যে এখানে বলতেছি যে ক্যালকুলেটেড ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়তেছে। এটা 10 পয়েন্ট সামথিং। এখানে ক্রিটিক্যাল ভ্যালুর বাউন্ডারি হচ্ছে এখানে পজিটিভ ভ্যালুর মধ্যে 2.060। এখন 10 হলে এটা তো তাহলে এই দিকে চলে যাবে আর কি, 10টা এই দিকে চলে যাবে আর কি। তার মানে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে এটা আছে আর কি। ক্রিটিক্যাল রিজিয়ন মানে এটা রিজেকশন রিজিয়ন। এই রিজেকশন রিজিয়নের মধ্যে যখনই আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা থাকবে তখন আমার নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে যাবে। তো সেইটা দেখানোর জন্যই, তোমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এটা দিয়েছি মেনলি আর কি। এটা তো তোমাদের পরীক্ষা হলে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এত আঁকা আঁকি করা বা এটা তো এইভাবে সম্ভব না। যদি আঁকতে পারবে কেউ, যদি আঁকে সেটা আরো ভালো, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু এটা না আঁকলেও কোনো সমস্যা নাই আর কি। এটা আমি দেখিয়েছি। আর এখানে তোমার এখানে বলছি যে গিভেন টেবিল ইউজ করে তুমি মানটা বের করবো আর কি। এটা এইভাবে এই মান বের করার পরে এখন আমরা কি করি, আমাদের যে মেকানিজমটা কি, হাইপোথিসিস অ্যাকসেপ্ট করা, রিজেক্ট করা। এখানে ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলার ভ্যালুর চেয়ে বড় হয়, এখানে তো অবশ্যই বড় হয়েছে, যে ক্যালকুলেটেড ভ্যালুটা গ্রেটার দ্যান টেবুলেটেড ভ্যালু, দ্যাট ইজ দি ভ্যালু অফ দি টেস্ট স্ট্যাটিস্টিক ফলস ইন দি ক্রিটিক্যাল রিজিয়ন। তার মানে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে। সেই জন্য বলছে সো উই রিজেক্ট দি নাল হাইপোথিসিস। তার মানে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। এখন কনক্লুশনের মধ্যে আমরা কি লিখলাম, at the 5% level of significance we do have sufficient evidence to conclude that two varieties differ significantly as regard their yield performance। এই পরের ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে নিয়েছি, মানে ওই যেটা কনক্লুশন, সেই কনক্লুশনটা এখান থেকে নিয়েছি, এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটাই নিয়েছি আমি। মানে ওই কনক্লুশনটা কিন্তু প্রবলেমের আলোকে লিখলে ভালো হয় আর কি। এখানে প্রবলেমের আলোকেই কিন্তু আমরা এখানে দিয়েছি এটা। এই যে এখানে বলা হয় যে 5% লেভেল we do have sufficient evidence to conclude, সংক্ষেপে লিখতে পারবে তুমি আর কি। কনক্লুশন লিখে তুমি বলতে পারবা যে we conclude that two varieties have significantly as regard to their yield performance, এই যে differ significantly as regard to their yield performance। শুধু এই ল্যাঙ্গুয়েজটুকু লিখে দিলেও হবে। আর এটা একটু লিখলে তো ভালোই হয় এটা আর কি। আর এখানে তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই যে গত দিনে এখানে একটা ছবি তোমাদের আসলে ভুল হয়েছিল, যেটা আমি এখানে সিন করতেছি। এই যে গত দিনে আমরা এই প্র্যাকটিক্যালটা করাইছিলাম, এই প্র্যাকটিক্যালটা করার সময় এখানে এই ছবিটা যেটা, এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল যে এখানে আমরা কিছু শূন্য ফিগার, এই ফিগারটা আমাদের ভুল ছিল আর এখানে 25 ডিগ্রি ছিল, অ্যাকচুয়ালি এখানে 9 ডিগ্রিসের জন্য এইটা হবে। তার মানে এই যে টেবুলেটেড ভ্যালু এখানে যেটা লিখছি আমরা, যে ক্রিটিক্যাল ভ্যালু 2.262 আর এখানে -2.262, এই ভ্যালুটা কিন্তু এখানে আছে, এই যে দেখো এই মানটা আছে। সুতরাং এই ছবিটা এখানে হবে, আমি এই ছবিটা এখানে ইনসার্ট করছি। যাই হোক, এটা তোমাদের নলেজে থাকলো, কারণ আগের যে রেকর্ডিংটা আর কি, আগের রেকর্ডিং এ কিন্তু এখানে একটা ভুল ছবি আছে, ভুল ছবি আছে। এখন ওইটা তো আমি কাট করি নাই, ওইভাবে তোমাদের রেকর্ডিংটা দিয়েছি। এটা কিন্তু আমি এটা সংশোধন করে দিয়েছি, এটা ইনসার্ট করে দিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্টেড। এখানে 9 ডিগ্রিজ অফ ফ্রিডম আর এখানে ক্রিটিক্যাল ভ্যালু কিন্তু এইটা হবে। আর ওখানে 25 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং ক্রিটিক্যাল ভ্যালুটা ডিফারেন্ট ছিল আর কি, 2.0 সামথিং এখন ছিল। এটা আমি কারেকশন করে দিয়েছি। এটা তোমার আমার নলেজে থাকবে তোমাদের। আচ্ছা, এইখানে এখন যেটা বললাম যে এই যে এটা দেখে তোমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড আর অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড হওয়ার অর্থই হচ্ছে যে নাল হাইপোথিসিস আমরা বলছি যে দুইটা ভ্যারাইটির ইল্ডিং পারফরম্যান্স সমান, তাহলে এটা বাতিল হয়ে গেছে, তার মানে সমান নয়। এবং সমান না হওয়ার অর্থ হচ্ছে ওইটাকে আমরা বলবো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। খালি সমান নয় কথা আমরা বলবো না, আমরা বলবো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। তারপরে ডিফারেন্সটা খুবই একটা মানে ভাইটাল একটা ডিফারেন্স আছে আর কি। এটা গেল এটা বিষয় আর কি। এইভাবে আমরা ইকুয়ালিটি অফ টু মিন টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আমরা একে ডিসক্রাইব করলাম আর কি। এখন এইটাও কিন্তু ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের একটা প্রবলেম আর কি। কিন্তু এখানে বলা হয়েছে ইউজিং পেয়ার্ড স্যাম্পল আর কি, ইউজিং পেয়ার্ড স্যাম্পল। মনে করো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। মনে করো তোমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপর, এগ্রিকালচারে যেহেতু তোমরা গ্রাজুয়েট, তোমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন হয়তো পড়বা আর কি। তোমরা যখন ডিগ্রি হয়ে যাবে তখন তো তোমরা
আমরা ধরে নিব যে তোমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনের কনসেপ্ট তোমাদের আছে, যেটা এগ্রিকালচারাল ফিল্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সেই এক্সপেরিমেন্টাল ডিজাইনের কনসেপ্টটা তোমাদের খুব কাজে লাগে আর কি। তো সেই এক্সপেরিমেন্টাল ডিজাইনের একটা কনসেপ্ট নিয়ে তোমরা গ্রাজুয়েশন তোমাদের হয়েছে আর কি। এখন পর চাকরি তোমরা পাইলা কৃষি গবেষণা বা ধান গবেষণা কেন্দ্রে তুমি চাকরি পাইলে সায়েন্টিফিক অফিসে। তারপরে তুমি দেখলা যে কিছুদিন পরে একটা ট্রেনিং অ্যারেঞ্জ হইলো আর কি জিটিআইতে, ধরো যে কৃষি বিশ্ববিদ্যালয় জিটিআইতে একটা ট্রেনিং অ্যারেঞ্জ হলো, সেখানে তুমি গেলা। সেই ট্রেনিংটা কিসের উপরে? এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপরে একটা ট্রেনিং, 7 দিনের একটা ট্রেনিং। এখন সেই ট্রেনিং এ গিয়ে ওখানে পার্টিসিপেন্ট দেখা গেল যে মনে করো যে 50 জন পার্টিসিপেন্ট। এখন তোমরা ট্রেনিং এর শুরু যেদিন, প্রথম দিন যেদিন ট্রেনিং শুরু হবে, সেই দিন তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপরে একটা কোশ্চেন করবে যারা ট্রেনিংটা স্পন্সর করতেছে আর কি। তারা প্রথম দিনেই তোমাদের একটা টেস্ট নিবে আর কি, যে তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপরে কেমন আইডিয়া আছে আর কি, সেইটাকে যাচাই করার জন্য তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপরে কিছু কোশ্চেন মিলে একটা কোশ্চেন তৈরি করবে। ছোট ছোট কোশ্চেন নিয়ে একটা কোশ্চেন তৈরি করবে। কোশ্চেন তৈরি করে প্রথম দিনেই তোমাকে ওই কোশ্চেনটা দিবে। দিলে তোমরা ওইখানে তোমরা ওই যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা ট্রু ফলস বা আরো কিছু লেখা থাকলে সেটা তোমরা লিখবা, লিখে তোমরা পরীক্ষা দিবা। দিলা, পরীক্ষা দেওয়ার পরে ওইটা তারা কিন্তু ইভালুয়েশন করে মার্কটা তারা রাখবে আর কি। রাখার পরে 7 দিন ট্রেনিং দেওয়ার পরে যেদিন শেষ ট্রেনিং তোমাদের হবে, শেষ দিনে তোমাদের ওই একই কোশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে একই কোশ্চেন তোমাকে দেওয়া হবে। দেওয়ার পর ওই দিনও তোমরা পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে সেটাও এভালুয়েশন হবে। এভালুয়েশন হয়ে তোমার একই ইন্ডিভিজুয়ালের জন্য, একই পার্টিসিপেন্টের জন্য 2টা করে মান পাওয়া যাচ্ছে আর কি। বিফোর ওটাকে বলা হয় একটা প্রি এভালুয়েশন টেস্ট, আর একটা পোস্ট এভালুয়েশন টেস্ট। ট্রেনিং এর শুরুতে একটা আর ট্রেনিং এর পরে একটা আর কি। তাহলে প্রি এভালুয়েশন এবং পোস্ট এভালুয়েশন দুইটার পার্থক্যটা ওইটা হচ্ছে ইকুয়ালিটি অফ 2 মিন টেস্ট। মানে তোমার আগের যে নম্বর, হ্যাঁ, বিফোর ট্রেনিং আর পরের ট্রেনিং, এই দুইটা ট্রেনিং দুইটা স্যাম্পল হয়ে গেল আর কি। 50 জন পার্টিসিপেন্টের 50টা করে ভ্যালু, 2টা করে সেট হইল আর কি। মানে 50টা মানের দুইটা স্যাম্পল আর কি, বিফোর ট্রেনিং আফটার ট্রেনিং। 2টা স্যাম্পল, সেই স্যাম্পলের ডাটা দিয়ে, স্যাম্পল সাইজটা অবশ্য একটু 30-এর কম হলে ভালো, যেহেতু আমরা স্মল স্যাম্পল নিয়ে কথা বলতেছি। মনে করো 30-এর 25 জন মনে করো পার্টিসিপেন্ট আর কি, এটাই ধরে নাও আর কি, স্মল স্যাম্পল। পপুলেশন স্যাম্পল হলে অসুবিধা নাই, ওখানে তখন জানা থাকলে তখন সিগমা সিম্বলটা ব্যবহার হয়। তো এখানে স্মল স্যাম্পল তুমি কল্পনা করো। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম যে ওই এখানে ইকুয়ালিটি অফ 2 মিন টেস্ট, কিন্তু এখানে স্যাম্পল দুইটা কিন্তু কোরিলেটেড, পেয়ার্ড স্যাম্পল আর কি। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু ইকুয়ালিটি অফ 2 মিন টেস্ট করতে হবে, কিন্তু ডিফারেন্ট ফর্মুলা দিয়ে করতে হবে আর কি। এখানে আমরা বলি যে স্যাম্পলটা হচ্ছে কোরিলেটেড, কারণ একই যে ইন্ডিভিজুয়াল, একই পার্টিসিপেন্টের জন্য 2টা করে মান আছে, একই ইন্ডিভিজুয়াল 2টা করে মান দিয়েছে আর কি, বিফোর আফটার। সেই জন্য এই স্যাম্পল দুইটা কিন্তু কোরিলেটেড। স্যাম্পল দুইটা কিন্তু হচ্ছে পেয়ার্ড স্যাম্পল আর কি বলা হয়। আমরা অনেক সময় বলি যে পেয়ার টি টেস্ট অথবা কোরিলেটেড স্যাম্পল। হ্যাঁ, ইকুয়ালিটি অফ 2 মিন টেস্ট, কোরিলেটেড স্যাম্পল বা ডিপেন্ডেন্ট স্যাম্পল, এরকম আমরা বলি আর কি। তো এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে আগে, এবং ছাত্ররা কিন্তু কনফিউজ করে যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নাকি কোরিলেটেড স্যাম্পল। এই জিনিসটা যদি তুমি, ছাত্ররা অনেক ভুল করে আর কি। হয়তো আমরা দিয়েছি পেয়ার্ড স্যাম্পল বা কোরিলেটেড স্যাম্পল দিয়েছি বা ডিপেন্ডেন্ট স্যাম্পল দিয়েছি, কিন্তু সে পরীক্ষায় সে না বুঝার কারণে সে অ্যান্সার করেছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। তার মানে সে সম্পূর্ণ জিনিসটাই ভুল লিখছে আর কি, সূত্র ভুল, সবকিছুই ভুল আর কি। এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে আর কি, যে স্যাম্পলটা কি পেয়ার্ড নাকি স্যাম্পলটা ইন্ডিপেন্ডেন্ট, স্যাম্পলটা কি কোরিলেটেড নাকি স্যাম্পলটা ইন্ডিপেন্ডেন্ট, স্যাম্পলটা কি ডিপেন্ডেন্ট নাকি স্যাম্পলটা ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে আর কি। এখন যে উদাহরণটা আমি দিলাম যে একই ইন্ডিভিজুয়াল থেকে 2টা, আবার যদি আমি এরকম উদাহরণ দিই যে মনে করো কিছু কাউ আর কি, তারা মিল্ককে প্রডিউস করে আর কি, মিল্ক। এখন মনে করো পার্টিকুলার একটা ফুড আর কি, পার্টিকুলার একটা ফুড, সেই ফুড দিলে মনে করো মিল্ক প্রডিউস ভালো বেশি হয় আর কি। এখন তোমার ওই ফুড দেওয়ার আগে তুমি মিল্ক কালেকশন করলা, কিছু গাভীর তুমি মিল্ক কালেকশন করে তো ওই ভ্যালুগুলো রাখলা আর কি। তারপরে ওই ফুডটা তুমি দিবা, দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে আবার তুমি মিল্ক কালেকশন করবে আর কি। তাহলে একই কাউ 2টা করে ভ্যালু দিচ্ছে আর কি, বিফোর ফুড আফটার ফুড। এই ক্ষেত্রে যদি আমি ইকুয়ালিটি অফ 2 মিন টেস্ট করতে বলি তোমাকে, তখনও কিন্তু এই ধরনের ফর্মুলা দিয়েই করতে হবে, ডিপেন্ডেন্ট স্যাম্পল বা পেয়ার্ড স্যাম্পল যেটা, এই ফর্মুলা দিয়ে তোমাকে কাজ করতে হবে। তো আমার কথা কি বুঝতে পারছো এটা? রূপম, রূপম আছো? রূপম, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমি যে একটু আগে যে কথাগুলো বললাম, এটাতে এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আর
স্যার হ্যাঁ ওই হবে না তাহলে বুঝাই দিয়েছে না, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আর ডিপেন্ডেন্ট স্যাম্পল এই কথাগুলো যে বললাম সেই কথা শুনতে পারছো কি? জি স্যার। শুনতে পাও নাই? আইসি স্যার। হ্যাঁ, তো এখন এই ডিপেন্ডেন্ট স্যাম্পল যদি হয় বা পেয়ার্ড স্যাম্পল যেটাকে বলতেছি, সেই ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস এইভাবে লিখতে হবে আর কি, মিউ ডি ইকুয়াল টু 0, এই যে মিউ ডি নট ইকুয়াল টু 0। এই মিউ ডি, ডিটা কি? ডিটা হচ্ছে ডিফারেন্স। ওই যে বললাম যে তোমার ট্রেনিং প্রোগ্রামের কথা বললাম বা মিল্ক প্রোডাকশনের কথা বললাম আর কি, যে বিফোর এবং আফটার, ওইটাকে একটাকে যদি এক্স ধরি একটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই ওইটি হবে ডি, ডিফারেন্স। ডিফারেন্স আর কি, ডিফারেন্সটা হচ্ছে ডি। এই ডিফারেন্সটা করতে হবে আর কি, ডিফারেন্সটা করে এইখানে এইভাবে আমরা এটা লিখবো। লেখার পরে এই যে এখানে লেখা আছে d ইকুয়াল টু b মাইনাস a, d ইকুয়াল টু b মাইনাস a, খালি আমরা এই গ্রাফ লিখে দেব শেষ দিকের জন্য অন্দার কোন আবার ভাষা এনি কোশ্চেন মা দিচ্ছি উত্তর হচ্ছে তাতাই dx সাইন করা কোনো কোশ্চেন আছে? না স্যার আমার কথা বুঝতে পারছো তো নাকি? স্যার বুঝতে পারছি কথা বলতেছে স্যার। স্যার বাইরে কথা বলতেছে কেউ স্যার, ওই জন্য স্যার। কথা বলতেছো কেন? কথা বললে তো ভালো শোনা যাচ্ছে। বাইরে কথা আসলে বলতেছে। স্যার ভুল করে কেউ হয়তো আনমিউট করে স্যার কথা বলতেছিল। ও আচ্ছা, না নিষেধ করে দাও। তা এখন হচ্ছে যে আমি যেটা বেসিক ডিফারেন্সটার কথা বললাম, আমার কথাটা কি বুঝতে পারছো? এখন তোমাদের আমি ট্রেনিং এর কথা বললাম, মিল প্রোডাকশনের কথা বললাম। এখন এইখানে আমি কি দিয়েছি? এখানে তোমাদের প্রবলেম একটা, তোমাদের লাইনের একটা প্রবলেম আমি দিয়েছি, এবং এই জায়গাটাতে আমি এখানে নোট দিয়েছি, যে এখানটা নোট দিয়েছি তোমাদের যাতে কনফিউশন না হয়। এই নোটটা কি দিয়েছি আমি, এটা একটু খেয়াল করো। এই যে বলছি দি নেবারিং প্লটস অফ এ ফিল্ড ফর কম্পারিজন অফ টু ফার্টিলাইজার with respect to yield, assuming that neighboring plots will have the same soil composition, branches of same plant for comparison of nitrogen uptake, are some situations where pair t-test can be used. এটা আমি দিয়েছি। কেন দিয়েছি? যেটা ছাত্ররা কনফিউজ করে আর কি। এইখানে তোমাদের যে প্রবলেমটা আমি এখানে দিয়েছি, এই প্রবলেমটা কিন্তু একটু আগে যেটা বললাম সেটা, আর এইখানে প্রবলেমটা তোমাদের আলোকে আমি দিয়েছি। এখানে বলছি কি 6 এক্সপেরিমেন্টাল ইউনিটস, এখানে হচ্ছে প্লট অফ ল্যান্ড আর কি, আর ইজ ডিভাইডেড ইনটু 2 ইকুয়াল পার্টস। তার মানে এখানে কয়টা প্লট? 3 3 6টা আর কি, 6টা। এখন এখানে 6 6 12টা প্লট আমরা এক্সপেরিমেন্ট একটা করব। সেই এক্সপেরিমেন্ট করার সময় আমরা 12টা প্লট অ্যারেঞ্জ করলাম আর কি, কোনো একটা ফিল্ডে 12টা প্লট পাশাপাশি অ্যারেঞ্জ করলাম। করার পরে ওটাকে দুই ভাগ করলাম আর কি, এক সাইডে রাখলাম 6টা আর এক সাইডে রাখলাম 6টা। যে এক সাইডে রাখলাম 6টা, সেখানে আমরা একটা ফার্টিলাইজার দিলাম। এখানে হচ্ছে 2 টাইপস অফ ফার্টিলাইজার। একটা ফার্টিলাইজার আমি ওখানে দিলাম, আরেকটা যে ইয়ে আছে মানে আরেকটা যে পাশে যে আরেকটা ইয়ে আছে 6টা প্লট আছে, সেখানে আমি আরেকটা ফার্টিলাইজার দিলাম, 2টা ফার্টিলাইজার। এখন দেখো যে তোমার এখানে আমরা একসাথে কিন্তু পাশাপাশি আমরা কিন্তু এখানে প্লটটাকে রাখছি, পাশাপাশি 12টা প্লট রাখছি এখানে, শুধু দুই ভাগ করে নিচ্ছি আর কি। দুই ভাগ করে নিয়ে পাশাপাশি আমরা দুই ধরনের ফার্টিলাইজার দিলাম। একটা 6টা, প্রথম 6টা দিয়ে দিলাম একরকম, পরের 6টা দিয়ে দিলাম আরেক রকম ফার্টিলাইজার। এখন এই দুইটা ফার্টিলাইজারের পারফরমেন্স, ইল্ডের ক্ষেত্রে পারফরমেন্স কি সমান নাকি ইকুয়াল, এইটা যদি আমাকে টেস্ট করতে হয়, তাহলে এইখানে কিন্তু তোমার হবে এটা পেয়ার্ড স্যাম্পল। তখন এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল ব্যবহার করা যাবে না। কেন যাবে না সেই জন্য এখানে একটা কারণ দেওয়া আছে। এখানে নেবারিং প্লট হয় আর কি, পাশাপাশি প্লট হয়। দেখুন পাশাপাশি প্লট হলে এদের সয়েল কম্পোজিশন যেটা, সেটা কিন্তু সিমিলার হয় আর কি। পাশাপাশি যেহেতু প্লটগুলো পাশাপাশি, তাহলে এদের সয়েল কম্পোজিশনটা কিন্তু সিমিলার, যার কারণে কিন্তু এখানে তোমার ওই এখানে কিন্তু তখন কোরিলেটেড স্যাম্পলটা ব্যবহার করতে হবে, অর্থাৎ পেয়ার টি টেস্ট ব্যবহার করতে হবে। অথবা তোমাকে যদি বলে ব্রাঞ্চেস অফ সেম প্ল্যান্ট, একই প্ল্যান্টের, হ্যাঁ একই প্ল্যান্টের সেম প্ল্যান্ট ফর কম্পারিজন অফ নাইট্রোজেন আপটেক, ব্রাঞ্চেস একই প্ল্যান্টের মনে করো 2টা ব্রাঞ্চের নাইট্রোজেন আপটেক, এটার যদি আমরা ইকুয়ালিটি টেস্ট করি আর কি, যেহেতু তোমার প্ল্যান্টটা সেম, একই প্ল্যান্ট 2টা ব্রাঞ্চ থেকে আমরা নাইট্রোজেন আপটেকের মানে নিলাম, ডাটা নিলাম আর কি, নিয়ে আমি ওই দুইটার কম্পারিজন করতেছি আর কি, ইকুয়ালিটি অফ 2 মিন করতেছি আর কি। তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে এটা করা যাবে না আর কি। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পল অর্থাৎ পেয়ার্ড স্যাম্পল যেটা আর কি, বা কোরিলেটেড স্যাম্পল যেটা, সেই স্যাম্পলের যে ফর্মুলা, যেটা ডি দিয়ে আমরা এখানে ব্যবহার করতেছি। এবং ডিটা হচ্ছে ডিফারেন্সটা আর কি।
এই যে দুইটা ডিফারেন্স আর কি, এই দুইটা ডিফারেন্সটা এটা হচ্ছে ডি, এটা ডিফারেন্সটা করতে হবে এবং এই ডিফারেন্সের মিন এটা করতে হবে এবং এই ডিফারেন্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে আর কি। ডিফারেন্সটা বের করলে তখন কিন্তু একটা সেট ডাটা হলো, ডাটা সেট তখন একটা হয়ে গেল আর কি, এবং সেইটার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। বের করবে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে বসাইতে হবে। এই যে ফর্মুলাটা যেটা সিঙ্গেল মিন টেস্টের মতো একটা ফর্মুলা আর কি। এখানে যে দেখো এখানে মিউ ডি এটা 0 হবে, এস ডি, আর এখানে হচ্ছে তোমার ডি বার, এই মানগুলো বের করবে, এখানে বসাইতে হবে। বসার পরে ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে n-1 বের করে এখানে টেবুলার হুল বের করতে হবে। টেবুলার হুল বের করার পরে এখানে কম্পারিজন করে নাল হাইপোথিসিস এখানে বাতিল হয়েছে। এখানে বাতিল হওয়ার অর্থ আমাদের দাঁড়াচ্ছে যে উই ডু হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স টু কনক্লুড দ্যাট ফার্টিলাইজার্স এ এন্ড বি হ্যাভ সিগনিফিকেন্ট ডিফারেন্সেস অন রাইজ ইল্ড। রাইজ ইল্ডের ক্ষেত্রে দুইটা যে ফার্টিলাইজার এখানে ব্যবহার করা হয়েছে, দুইটা ফার্টিলাইজারের পারফরম্যান্স আর কি, হ্যাঁ, অন ইল্ড ফর গিভিং ইল্ড, এই পারফরম্যান্স কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এই জিনিসটা তোমার কিন্তু মনে রাখতে হবে যে কখন কোরিলেটেড স্যাম্পলের ফর্মুলা ইউজ হবে আর কখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ফর্মুলা ইউজ হবে, এই জিনিসটা। তো এইটাই আমরা থিওরি এখানে সূত্র দিয়েছি, এটা হয়তো প্র্যাকটিক্যালটা আমি করলাম, এখানে থিওরিতে সূত্র আছে, এই যে সূত্র, এখানে আমরা এইভাবে এটা, এখানে একটা অ্যাজাম্পশন আছে, এখানে বলা হয়েছে the n pairs of observations in a random sample, the n pairs of observation in a random sample drawn from a bivariate normal distribution. বাইভেরিয়েন্ট নরমাল ডিস্ট্রিবিউশন, ওই যে আমরা কোরিলেশন রিগ্রেশনের ক্ষেত্রে আমরা করছি যে পেয়ার ভ্যালু আর কি, হ্যাঁ, মানে জোড়া, কয়েক জোড়া মান আর কি। এবং এই ক্ষেত্রে কিন্তু স্যাম্পল সাইজ দুইটাই কিন্তু অবশ্যই সিমিলার হতে হবে। ওখানে যেমন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে আনইকুয়াল হতে পারে, ইকুয়ালও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই ইকুয়াল হতে হবে আর কি স্যাম্পলের সাইজটা আর কি। কারণ নাহলে যে ডিফারেন্সের ক্ষেত্রে এখানে সমস্যা করবো আমরা, যেহেতু ডিফারেন্স করতে হয় আর কি। এইভাবে থিওরির ক্ষেত্রে আমরা এই যে এইভাবে লিখছি, এখানে এটা ডিফারেন্স মিউ এক্স মাইনাস মিউ ওয়াই ইকুয়াল টু 0, নো ডিফারেন্স আর কি। আর অল্টারনেটিভ এটা। এখন টু টেলের ক্ষেত্রে আমরা তো বলছি যে এটা তুমি প্রবলেমের আলোকে লিখবে আর কি। যদি তুমি ওয়ান টেল সম্পর্কে কনফিডেন্ট থাকে তাহলে অল্টারনেটিভটা ওয়ান টেল লিখবা, লেফট অথবা রাইট। আর যদি তোমার কনফিডেন্ট না থাকে, তোমার জানা না থাকে, তাহলে তুমি নট ইকুয়াল টু লিখবে আর কি। দেখে এইভাবে এই ফর্মালিটিস গুলো করতে হবে, করে এখানে ওই একই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে আর কি। এই হলো তোমার যে পেয়ার্ড স্যাম্পল আর কি। আর এখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট, তোমরা এর আগে যখন কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস আমরা করেছি, সেখানেও আমি এই টেস্টটা আলোচনা করেছিলাম। এই জিনিসটা এখানেও এই চ্যাপ্টারের মধ্যে এটা মেনলি আছে, আমরা ওখানে প্র্যাকটিক্যাল জন্য এটা দেই আমরা আর কি। এইখানে আমি একটা প্রবলেম দিয়েছি, এখানে সেটা করা হয়নি, এখানে তোমরা এটা করবা। এই ধরনের প্রবলেম আমরা কিন্তু থিওরি পরীক্ষার ক্ষেত্রে ইউজ করি আর কি। এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, দি কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এজ এন্ড ওয়েট অফ এত ট্রপিক্যাল ব্রয়লার, ব্রয়লার মুরগির আর কি, দিয়ে এখানে এটা একটা বিদেশি এখানে ব্রিড আর কি, ইজ ফাউন্ড টু বি, এটা এই বয়স এবং ওয়েট, বয়সের সাথে এজের তো অবশ্যই মানে এজের সাথে ওয়েট যেটা আর কি, এজ বাড়লে তো ওয়েট বাড়বে আর কি, ওজন বেশি হবে, মোটা হবে, ওজন হবে। তাহলে এজের সাথে ওয়েটের অবশ্যই রিলেশনশিপ আছে। তো সেই রিলেশনশিপটা এখানে 0.9 মানে হাই ডিগ্রি পজিটিভ রিলেশনশিপ, এটা দেওয়া আছে। এখানে হচ্ছে টেস্ট ফর দি এক্সিস্টেন্স অফ কোরিলেশন বিটুইন দিস টু ক্যারেক্টারস ইউজিং 1% লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে তোমাকে এই যে মানটা পাইলাম, এই মানটা টেস্ট করতে হবে যে এটা এক্সিস্টেন্সটা কিরকম আর কি, হ্যাঁ, এটা এক্সিস্টেন্সটা কিরকম সেটা টেস্ট করতে হবে। এখানে দেওয়া আছে টেবুলেটেড ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, গিভেন দ্যাট এটা এই টেবুলেটেড ভ্যালু দেওয়া আছে। এখন তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে আর এর মান বসাইতে হবে, এন এর মান বসাইতে হবে। এন এর মান এখানে 25, আর এর মান হচ্ছে 0.92, এখানে বসাইতে হবে। বসার পরে ক্যালকুলেশন করতে হবে, এন এর মান 25 হবে 23 ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং এই মানটা এখানে দেওয়া আছে আর কি 1% লেভেলে 2 পয়েন্ট সামথিং। তো এখানে ক্যালকুলেটেড টিটা আমাকে বের করতে হবে। বের করার পর দেখতে হবে যে টেবুলেটেড টি এর চেয়ে এই মানটা বড় না ছোট। যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বাতিল হবে আর কি, তার মানে এই যে রিলেশনশিপ নাই এটা বাতিল। তখন বলতে হবে যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন এজ এন্ড ওয়েট অফ দি ব্রয়লার পোল্ট্রি আর কি, ব্রয়লার। হ্যাঁ, এইভাবে এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের থিওরি পরীক্ষার জন্য, কিন্তু প্র্যাকটিক্যাল যখন আমরা করাই, যেটা আমরা কোরিলেশন অ্যানালাইসিস এবং রিগ্রেশন অ্যানালাইসিসে যেভাবে আমরা প্রবলেমগুলো দিয়েছি, ওই প্রবলেমগুলো তোমাকে সেখানেও আমরা এই কথাগুলো কিন্তু লিখছি, ওখানে ওই শীটের মধ্যে এগুলো আছে আর কি। সেটা মেনটেন করে তোমাকে এই প্র্যাকটিক্যালগুলো করতে হবে। এবং থিওরি পরীক্ষায় আমরা এই ধরনের প্রবলেম দেই, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু আমরা আলাদাভাবে আর প্রবলেম আমি এখানে দেই নাই। এবং এটা আমাদের কোরিলেশন অ্যানালাইসিসে যেভাবে প্রবলেম দিয়েছি, ওই প্রবলেমগুলো কিন্তু কোরিলেশন অ্যানালাইসিসে প্র্যাকটিক্যাল যখন আমরা করাবো তখন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। এবং তখন এই টুলসগুলো ব্যবহার করেই কিন্তু তোমাকে কাজটি করতে হবে, সেটা আমরা সেখানে দেখিয়েছি, এখানেও আমরা নতুন করে আবার এখানে দেখাইলাম। এইভাবে কোরিলেশন অ্যানালাইসিস, ঠিক একইভাবে রিগ্রেশনের ক্ষেত্রেও তাই আর কি। এখানে আমরা যে নাল হাইপোথিসিস যেটা লিখছি, এই ল্যাঙ্গুয়েজটা তুমি লিখতেও পারো, না লিখতে পারো। এটা অনেক সময় ভাই আমরা ধরি প্র্যাকটিক্যাল পরীক্ষায়, ভাই কিন্তু ধরা হয় এগুলা,
যে এটা সিম্বলিক্যালি এই সিম্বলটা কি মিন করে আর কি, তখন তুমি বলবা ইন ল্যাঙ্গুয়েজ কি কিভাবে বলবো আর কি, হোয়াট ইজ দি মিনিং অফ দি নাল হাইপোথিসিস ইন ল্যাঙ্গুয়েজ, তখন তুমি ল্যাঙ্গুয়েজে এই কথাটা বলবা আর কি। এটা বলছে দ্যার ইজ নো চেঞ্জ ইন ওয়াই ফর ইউনিট চেঞ্জ অফ এক্স, এই যে এটা মনে করো বি এর মান 0 হলে কি হয় আর কি, হ্যাঁ, ওয়াই ডাজ নট চেঞ্জ ফর চেঞ্জিং এক্স, এটা তোমার থিওরি শীটের মধ্যে গুলো আছে আর কি। এইভাবে এটা নাল হাইপোথিসিস অল্টারনেট, তারপর লেভেল অফ সিগনিফিকেন্স ডিসাইড করবা, তারপরে যে ক্যালকুলেটেড টি এর সূত্র এটা, এগুলা এই মানগুলো মেনটেন করে তোমাকে এটা টেস্ট করতে হবে, যেটা আমরা গত অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে এগুলা প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমগুলোকে সলভ করা হয়েছে, ঠিক ওই স্টাইলে এটা কাজ করতে হবে, এটা থিওরি। আর থিওরি পরীক্ষা যদি এরকম আসে তাহলে তোমাকে এটা লিখতে হবে, এটা তো টেস্ট ব্রিফলি ডিসক্রাইব দি টেস্ট অফ সিগনিফিকেন্স অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, তখন তোমাকে এইটা ডিসক্রাইব করতে হবে, থিওরি পরীক্ষা যদি আসে এটা তোমাকে ডিসক্রাইব করতে হবে, আর আদারওয়াইজ এটা প্র্যাকটিক্যালের জন্য তোমাকে করতে হবে, এই থিওরি এটা আর কি। এইভাবে কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস গুলো তোমাদের এখানে সম্পাদন করতে হবে আর কি। এরপরে একটা জিনিস আছে এখানে, কাই স্কয়ার টেস্ট একটা আছে, কাই স্কয়ার টেস্ট, এখানে হচ্ছে টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে এখানে বলছি কি আমরা যে এর আগে যে কাজগুলো আমরা করলাম সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, ডাটাগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, যে ভেরিয়েবল আমাদের যেমন ভেরিয়েবল দুই প্রকার, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই প্রকার, ডিসক্রিট, কন্টিনিউয়াস। কোয়ালিটেটিভ ভেরিয়েবল যেগুলা, সেই কোয়ালিটেটিভ ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন মেজার করার জন্য আমরা যেটা ওই যে কোরিলেশন অ্যানালাইসিসে আমরা যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ মেজার করার জন্য আমরা কোরিলেশন অ্যানালাইসিস আমরা করছি। যদিও আমরা যখন র্যাঙ্ক কোরিলেশন করি, তোমাদের র্যাঙ্ক কোরিলেশন তো সিলেবাসে নাই, র্যাঙ্ক কোরিলেশন যখন করি তখন কিন্তু সেখানে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের রিলেশনশিপ র্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে কিন্তু করা যায় আর কি। যেহেতু ওইটা তোমাদের নাই সেই জন্য ওটা আলোচনা হয় না, তো এইখানে আমরা এখানে বলতেছি যে দুইটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রিলেশনশিপ আছে কিনা, অ্যাসোসিয়েশন আছে কিনা, সেইটা যাচাই করার জন্য যে টেস্টটা করা লাগে সেই টেস্টটার নাম হচ্ছে কাই স্কয়ার। এই যে কাই স্কয়ার, কেউ উচ্চারণ করে চাই স্কয়ার, কিন্তু আসলে কাই স্কয়ারে বলে আর কি, কাই বর্গ, কাই স্কয়ার। এটা হচ্ছে টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটির সিনোনিম হচ্ছে অ্যাট্রিবিউটস, কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর কি। এই দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের যে অ্যাসোসিয়েশন সেটা টেস্ট করার জন্য, যে ইন্ডিপেন্ডেন্স, যে দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশন, মানে দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, এইটা যাচাই করার জন্য কাই স্কয়ার টেস্ট করা হয় আর কি। এইটা এখন এখানে বলা হয়েছে কন্টিনজেন্সি টেবিল, পরীক্ষা কিন্তু থাকে যে হোয়াট ইজ কন্টিনজেন্সি টেবিল, থিওরি পরীক্ষা থাকে। এটা ইন্ট্রোডাকশন আমরা এখানে দিয়েছি যে আমরা কখন কাই স্কয়ার টেস্ট ব্যবহার করবো, সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা এই কাই স্কয়ার টেস্টের মাধ্যমে এই কাজগুলো করি আর কি। এবং সেই ক্ষেত্রে কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলোকে তো স্কেল দিয়ে মাপা যায় না, কিন্তু ওগুলোকে ক্যাটাগরাইজ করা যায়, ক্যাটাগরি করা যায়, গ্রুপিং করা যায় আর কি। সেই কথাটা এখানে বলা হয়েছে যে গ্রুপ করা যাবে, ক্যাটাগরি করা যায় আর কি। সেটা এই যে এখানে বলা হয়েছে বিভিন্ন কোয়ালিটেটিভ ভেরিয়েবলের কথা বলা হয়েছে, যে কালার, শেপ, অ্যারোমা, টেস্টি, বিভিন্ন ধরনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে আর কি। এখন এখানে হোয়াট ইজ কন্টিনজেন্সি টেবিল, এই কন্টিনজেন্সি টেবিল আর ফ্রিকোয়েন্সি টেবিল ডিফারেন্স কি আর কি। আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল যে টেবিলের মধ্যে আমরা অ্যারেঞ্জ করি টেবুলার ফর্মে, সেটা তো ফ্রিকোয়েন্সি টেবিল। আর যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর যে ক্যাটাগরিগুলো যখন আমরা একটা টেবিলে, একটা টু ওয়ে টেবিলের মধ্যে যখন আমরা সাজাই, তখন ওইটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। হ্যাঁ, এটা তো পরীক্ষা কিন্তু ভাইবা ধরে, এটা ভাইবা ধরে হোয়াট ইজ দি ডিস্টিংশন বিটুইন ফ্রিকোয়েন্সি টেবিল এন্ড কন্টিনজেন্সি টেবিল। এখন পরীক্ষা কিন্তু থিওরি পরীক্ষা আবার আসে যে হোয়াট ইজ কন্টিনজেন্সি টেবিল। এই যে এখানে আমি দিছি, এটা তোমরা লিখতে পারো। সেখানে আমরা কি লিখছি, এ ফ্রিকোয়েন্সি টেবিল ইন হুইচ the observations of a sample are classified and arranged on the basis of two attributes is called contingency table. তাহলে এই ফ্রিকোয়েন্সি টেবিল ইন হুইচ, যেখানে অবজারভেশন গুলো, স্যাম্পলের অবজারভেশন গুলো যখন আমরা ক্লাসিফাই করি এবং অ্যারেঞ্জ করি অন দি বেসিস অফ টু অ্যাট্রিবিউটস, দুইটা কোয়ালিটির উপর ভিত্তি করে আমরা ওগুলোকে যখন আমরা ক্লাসিফাই করার পরে যখন আমরা একটা টেবিলে সাজাই, সেই টেবিলটাকে আমরা বলতেছি কন্টিনজেন্সি টেবিল। এটা বলছে ফ্রিকোয়েন্সি টেবিল ইন হুইচ দ্য অবজারভেশনস অফ এ স্যাম্পল আর ক্লাসিফাইড এন্ড অ্যারেঞ্জড on the basis of two attributes is called a contingency table and is to be tested in testing the independence of two attributes. এবং টেস্ট করা হয় যে এইভাবে টেস্ট করা হয়, এটা তুমি সংজ্ঞার মধ্যে দিতে পারো আর কি। এবং এই টেস্ট করার জন্য এই ধরনের একটা ফর্মুলা ব্যবহার করা হয় আর কি, কাই স্কয়ার ফর্মুলা, কাই স্কয়ার টেস্ট স্ট্যাটিস্টিক সামেশন এখানে দিয়া, এখানে হয়তো আইজে দিয়া আছে বইতে, হয়তো তোমরা পাবা, তো এখানে আমি একটু ইজি ভাবে দেওয়ার জন্য দিয়েছি।
এখানে ওটা হচ্ছে অবজার্ভড ফ্রিকোয়েন্সি, আমাদের যে গিভেন ভ্যালু, যে ভ্যালুগুলো আসে আর কি, সেটা আমরা পরে আমরা দেখবো, এটা প্র্যাকটিক্যাল আছে, যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আর কি। আর তাহলে এই দুইটাকে স্কোয়ার করে ডিভাইডেড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এইটাকে আমরা যে সাম করি, করলে যেটা মান হবে সেই মানটা হচ্ছে কাই স্কোয়ারের মান, যেটা কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিক আমরা বলি। আর এই সূত্রটাকে আমরা জাস্ট এখানে এইটা যে এম এন এস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, পরে জাস্ট একটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলে কিন্তু এই ফর্মুলাটা এভাবে আমরা লিখতে পারি। এখানে সামেশন ও স্কোয়ার বাই ই মাইনাস এন, এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, গ্র্যান্ড টোটাল আর কি, টোটাল ফ্রিকোয়েন্সি বা গ্র্যান্ড টোটাল, এইটাই এখানে বলা হয়েছে হুইচ ফলোস কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ এত ডিগ্রিজ অফ ফ্রিডম। এত কথা না লিখলেও হবে, যে এখানে হুইচ ফলোস কাই স্কয়ার, আমরা শর্টকাটে আমরা সিম্বলিক্যালি লিখতে পারি, যে এখানে এই নিয়ারলি এখানে দেই যে ফলোস দিয়ে কাই স্কয়ার সিম্বলটা দিয়ে এখানে সাফিক্স হিসেবে এই জিনিসটা দেই, এরকমও দেওয়া যেতে পারে, অথবা এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। তো এটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে, যা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে এটা। এই ডিগ্রিজ অফ ফ্রিডমের এইটার মধ্যে এখানে p-1 আর q-1, পিটা হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ রো কয়টা রো আছে আর কি, সেটা হচ্ছে পিটা আর কি। আর এখানে কিউ হচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম, এই কলাম এবং রো এইভাবে এটাকে আমরা গুণ করে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে ক্যালকুলেশন প্র্যাকটিক্যালের সময় আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেট করি আর কি। এখানে বলা হয় যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ও, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে ই, আর এনটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। এবং সেই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটাকে আমরা যখন ক্যালকুলেশন করবো, অবজার্ভ তো হচ্ছে গিভেন ভ্যালুগুলো আর কি, যখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এই ধরনের একটা সূত্র আমরা ব্যবহার করবো আর কি। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সমান সমান রো সাম ইনটু কলাম সাম ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, রো সাম ইনটু কলাম সাম, রো এর টোটাল গ্র্যান্ড টোটাল। এই ধর প্র্যাকটিক্যাল আছে, দেখলে তোমরা আর ক্লিয়ার হবে। এটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হয়, বের করার পরে এখানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি তো আছেই, এই ডিফারেন্সগুলো করতে হয়, করে এই কাই স্কয়ার মানটা বের করতে হয় আর কি। আর নাল হাইপোথিসিসটা আমরা কিভাবে লিখি এই ক্ষেত্রে, এখানে কি বলছে, দি টু অ্যাট্রিবিউটস এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা আনকোরিলেটেড আর কি, ইন্ডিপেন্ডেন্ট। দুইটা অ্যাট্রিবিউট, দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট এটা বলা হয়েছে। আর এটা হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট। যদি তুমি ল্যাঙ্গুয়েজটা প্রবলেমের আলোকে দিতে পারো তাহলে বেটার, আর যদি তুমি প্রবলেমের আলোকে দিতে তোমার যদি সমস্যা হয়, তোমার যদি কনফিউশন থাকে, তাহলে এটা হচ্ছে সহজ ল্যাঙ্গুয়েজ, যে দি টু অ্যাট্রিবিউটস, নাম দিতে হবে এটা, যে কি কি অ্যাট্রিবিউটসটা আর কি, যে এইটা আর এইটা আর ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে সহজ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এটা অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। এখানে অ্যাজাম্পশন কিছু আছে, এখানে অ্যাজাম্পশনের মধ্যে এখানে বলা হয়েছে the expected value in e cell must be more, তার মানে এই যে সেল ফ্রিকোয়েন্সি, এটাকে কন্টিনজেন্সি টেবিল বলা হয় 2/2, এটা একটা স্পেশাল কেস, এখানে স্পেশাল কেস 2/2 কন্টিনজেন্সি টেবিল, এটার নামটা হচ্ছে 2/2 কন্টিনজেন্সি টেবিল। তার মানে এখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে আর কি, 2/2 অথবা 2x2, 2x2 অথবা 2/2, বা কেউ 2 স্কয়ার কন্টিনজেন্সি টেবিলও বলে আর কি। তার মানে এখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে আর কি। এখন এই যে সেল ভ্যালুগুলা, এগুলোকে অবজার্ভ ফ্রিকোয়েন্সি বলা হয় আর কি, যে এ বি সি ডি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যেটা আমরা এখানে সূত্রতে আমরা বলছি ও লিখছি এটা। আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন আমরা বের করব, এই অবজার্ভ ফ্রিকোয়েন্সির বিপরীতে একটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, সেটা এই সূত্র দিয়ে আর কি, রো এর সাম ইনটু কলামের সাম ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। তার মানে এখানে রো এর সামটা হবে a + b, কলামের সামটা হবে a + c, আর গ্র্যান্ড টোটাল হবে a + b + c + d। এই সূত্র ব্যবহার করে তোমাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, বের করে ওইখান থেকে কাই স্কয়ার মান বের করতে হবে। কিন্তু এখানে এইটা কেন আমরা এখানে আনলাম, এটা একটা স্পেশাল কেস। অ্যাজাম্পশনের মধ্যে এখানে যে কথা বলা হচ্ছে, যে এখানকার এই যে সেল ফ্রিকোয়েন্সি গুলো আর কি, এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো যদি 5 এর চেয়ে কম থাকে, কাই স্কয়ার টেস্টার ভ্যালিডিটির প্রশ্নে আর কি, ভ্যালিডিটি অফ কাই স্কয়ার যদি তোমাকে অ্যাসুর করতে হয় আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে এই অবশ্যই এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলা 5 এর চেয়ে, সেল ভ্যালুগুলো 5 অথবা 5 এর চেয়ে বড় হতে হবে। 5 অথবা 5 এর চেয়ে ছোট হলে এইটা কিন্তু তোমার যে ভ্যালিডিটি অফ কাই স্কয়ারের যে কথা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তখন যদি টেবিলটা আবার এরকম হয়, আমার টেবিলটা যদি বড় হয়, যে মনে করো হলো 3x3, তখন তিনটা রো থাকবে, তিনটা কলাম থাকবে। অথবা বললাম যে 2x3, তাহলে দুইটা রো, তিনটা কলাম, এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটা মার্জ করে দিই আর কি, মার্জ করে দিয়ে ওই 5 এর চেয়ে কম থাকলে ওইটাকে আমরা 5 অথবা 5 এর চেয়ে বড় তৈরি করি আর কি, মার্জ করে দিই আর কি, কম্বাইন করে দিই আর কি, আরেকটার সাথে মার্জ করে দিই। কিন্তু যখন 2/2 টেবিল থাকে, তখন তো মার্জ করার সেই সুযোগটা থাকে না। এটা মার্জ করিয়া কোথায় নিয়ে যাবো, তাহলে তো 1/1 এটা দিয়ে কিছুই হবে না আর কি। তো সেই জন্য এই 2/2 কন্ডিজেন্সি টেবিলের ক্ষেত্রে যদি সেল ভ্যালুটা, অবজার্ভ ফ্রিকোয়েন্সি ভ্যালু যদি 5 এর চেয়ে কম থাকে, মেইনলি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, কিন্তু এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি যদি 5 এর চেয়ে কম হয়, তাহলে অবজার্ভ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5 এর চেয়ে কম হয়ে যাবে আর কি।
তাহলে তার মানে 5 এর চেয়ে কম যদি কোনো ভ্যালু হয় 2/2 কন্টিনিউয়াস টেবিলের ক্ষেত্রে, তখন এই যে কাই স্কয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিন্তু আর ওই ফর্মুলা থাকে না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি ভুলে গেছি বলতে গিয়ে, যে এইখানে যে ফর্মুলাটা দিয়ে আমরা কাই স্কয়ার মান বের করতেছি, এই ফর্মুলাটা মেইনলি আমরা ব্যবহার করি মানে যখন 2/2 এর বাইরে হয়, যখন মনে করেন 2/3 হইলো, 3/3 হইলো বা 4/4 হইলো, এই ধরনের যদি টেবিল হয়, সেই ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই ফলো করতে হবে। কিন্তু 2/2 এর ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা ফলো করতে চাই, ফলো করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে যে 2/2 যদি টেবিল হয়, তাহলে ওই কাই স্কয়ারের ভ্যালুটা আমরা এই সূত্র দিয়েও বের করতে পারবো আর কি। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, এক্সাক্ট ফর্মুলা আর কি, এক্সাক্ট মানটা পাওয়া যাবে আর কি। এই সূত্রটা দিয়ে আমরা বের করতে, সেটা এই কন্টিনিউয়াস টেবিল থেকে এই মানটা কিভাবে হয় সেটা একটা থিওরি প্রমাণ আছে, সে প্রমাণ আমরা তোমাদের এখানে দেই নাই, সেটা প্রমাণ করা যায়। এই কন্টিনিউয়াস টেবিল থেকে আমরা কিন্তু আগে এই প্রমাণগুলো পরীক্ষা দিতাম আর কি, আগে আমরা পরীক্ষা দিতাম, তো তোমাদের এখানে আমি প্রমাণ দেই নাই। তাতে এখানে এইটা ব্যবহার করে এই একটা সূত্র কিন্তু ডিরাইভ হয় আর কি। এই সূত্রটা কি? এই সূত্রটা এর উপরে কি আছে, যে AD - BC হোল স্কয়ার ইনটু ক্যাপিটাল N আর ডিভাইডেড বাই এখানে যে A প্লাস B, মানে এই যে এই টোটাল A প্লাস C, এই কলামের টোটাল C প্লাস D, B প্লাস D, এই মানটা বসাই দিলে এখানে যে কাই স্কয়ার মান পাবো উইথ, এখানে আমরা ওখানে সূত্রটাতে বললাম, এই যে এখানে এই সূত্রটা বলছি P-1 ইনটু Q-1, আমি বলছিলাম যে এখানে রো -1 ইনটু কলাম -1, তো এখানে আমরা কিন্তু সেটাই লিখছি, এখানে যে 2-1 ইনটু 2-1, তার মানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে, রো -1 ইনটু কলাম -1, তাহলে এইখান থেকে আমরা এক্সাক্ট মানটা কিন্তু পাবো, এই মানটা। এবং এই 2/2 এর ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা ব্যবহার করি অসুবিধা নাই, এই সূত্র দিয়েও যদি আমি এখানে মান বের করি ওই মানটা সেম হবে। স্লাইড একটু ফ্র্যাকশনাল হয়তো একটু ডিফারেন্স হইতে পারে, যেহেতু এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা, এটা হচ্ছে একুরেট ফর্মুলা, কিন্তু ওই ফর্মুলা দিয়ে আমি করতে পারবো। এই ফর্মুলাটা জানতে হবে এই জন্যই যে যদি টেবিলটা তোমার 2/3, 3/3 বা এরকম যদি হয়, মানে 2/2 বাদে যদি হয় আর কি, তাহলে তখন এই ফর্মুলাটা এসেনশিয়াল হবে, তখন এই ফর্মুলার মাধ্যমেই ওই কাজটি সম্পাদন করতে হবে। এখন এখানে একটা কথা বললাম, যেটা যে এখানে সেল ভ্যালুগুলো যদি 5 এর চেয়ে কম হয়, তখন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু আর কাজ করতে পারবো না, এখানে একটু কারেকশন করতে হবে। যেটা বললাম যে যদি 2/3 বা 3/3 হয়, তখন কিন্তু সেল ভ্যালুগুলো যদি 5 এর চেয়ে কম হয়, তাহলে ওটা মার্জ করে দিতে পারি, আমরা মার্জ করে দিয়ে আমরা ওই সিচুয়েশনটা ওভারকাম করি। কিন্তু 2/2 এর ক্ষেত্রে আমরা মার্জ করে দেওয়ার অপশনটা থাকে না, যেহেতু থাকে না, সেই জন্য ইয়েটস নামের একজন স্ট্যাটিস্টিশিয়ান, ইয়েটস কারেকশন এখানে বলা হয়েছে, ইয়েটস নামের একজন স্ট্যাটিস্টিশিয়ান এই 2/2 কন্টিনিউয়াস ক্ষেত্রে যেহেতু মার্জ করার অপশন নাই, সুযোগ নাই, সেই জন্য উনি একটা কারেকশন দিয়েছে আর কি। কারেকশনটা সেই জন্য ওনার নামে এটাকে বলা হয় যে ইয়েটস কারেকশন। তো কারেক্টেড ফর্মুলা যেটাকে বলা হয়, যে কাই স্কয়ারের কারেক্টেড ফর্মুলা, তখন এই সেল ভ্যালুর কোনো একটা বা একাধিক ভ্যালু 5 এর চেয়ে কম থাকবে, তখন এই ফর্মুলাটা ব্যবহার হবে, যেটা আমি বললাম যে এই ফর্মুলাতে এক্সাক্ট মানটা বের করতে পারবো, অথবা ওই আগের ফর্মুলাটি 2/2 এর ক্ষেত্রে। আর যদি সেল ভ্যালু 5 এর চেয়ে কম থাকে, তখন কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলা দিয়ে তখন কাজ করা যাবে না, কারণ সেটাতে এরর হবে আর কি, ভ্যালিডিটি অফ কাই স্কয়ার যেটা ভ্যালিডার হবে না, যেটা আমরা অ্যাজাম্পশনের মধ্যে এখানে বলছি আর কি। এখানে বলছে the expected value in each cell must be 5 or more if expected values are not 5 or more combined categories, কিন্তু এখানে তো 2/2 এর ক্ষেত্রে ওই ক্যাটাগরিটা কম্বাইন করার সুযোগ নাই আর কি, সেটাই এই কথাগুলো এখানে কিন্তু বলা আছে আর কি, এই কথাগুলাই এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এই কথাগুলাই বলা আছে। আমি সংক্ষেপে এখানে বলতেছি যে আমরা জাস্ট এই কারেকশনটা করবো আর কি। এই কারেকশনের মধ্যে কি হয়েছে আমাদের, এখানে 2/2 টেবিলের ক্ষেত্রে 2 × 1 মানে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম আর কি। আর এখানে অতিরিক্ত কি আসছে এই ফর্মুলা থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদের অতিরিক্ত যেটা আসছে, এখানে ভিতরে এখানে AD - BC এটা অ্যাবসলিউট ভ্যালু একটা নিতে হবে, -n/2, এটা অতিরিক্ত এখানে আসছে, -n/2 বিয়োগ করে দিতে হবে আর কি, দিয়ে এখানে হোল স্কয়ার, এই যে এখানে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা এইটার উপরে যাবে আর কি, এখানে শুধু এখানে ভিতরে ঢুকবে, এটা অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে, মাইনাস এখানে n/2 দিয়ে এখানে, আর বাকিটা সব ঠিক আছে। এটা হচ্ছে কারেক্টেড ফর্মুলা, এটা হচ্ছে কারেক্টেড ফর্মুলা, ইয়েটস কারেকশন আর কি। কখন ব্যবহার হবে, যখন এখানে 2/2 টেবিলটা 2/2 কিন্তু কোন সেল ভ্যালুগুলো 5 এর চেয়ে কম আছে আর কি, সেই ক্ষেত্রে এইটা বের করব, এটা আমরা ব্যবহার করব আর কি। এখানে দেখো, এখানে পরে আছে, যেমন এখানে একটা প্রবলেম এখানে দিয়েছিল তোমাদের প্র্যাকটিসের জন্য, এখানে হচ্ছে ইন অ্যান এক্সপেরিমেন্ট অন চিলি আর কি, মরিচে দি ফলোইং রেজাল্টস আর অবটেইনড, এখানে হচ্ছে শেপ দেওয়া আছে, শেপ লম্বা অথবা শর্ট, চিলির সাইজ লম্বা অথবা ছোট, টেস্টি এখানে পাঞ্জেন্ট অথবা নট পাঞ্জেন্ট আর কি, হ্যাঁ টেস্টির ক্ষেত্রে ঝাল বেশি বা কম আর কি, এটা আর কি। এখন এই দুইটা এখানে ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কিন্তু এগুলো, এই শেপ আর হচ্ছে টেস্টি,
এই দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এই দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আছে কিনা এইটা যাচাই করতে হবে, এবং এটা 2 বাই 2 কন্টিনিউয়াস টেবিল। এটা যাচাই করার জন্য যেখানে সেল ভ্যালুগুলো যেহেতু 5 এর যে উপরে আছে, আমরা এই সূত্র দিয়ে এই মানটা বের করতে পারবো। এখানে আমরা জাস্ট এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইগুলো এই মানগুলো এখানে বসাই দিলে কাইসকের একটা মান পাবো, এবং টেবুলার ভ্যালুটা আমরা বের করে নিব, দিয়ে দুইটা মান কম্পেয়ার করেই আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড না রিজেক্টেড সেটা কিন্তু বের করতে পারবো। এবং নাল হাইপোথিসিস আমরা এখানে কি লিখবো, যে শেপ there is সংক্ষেপে যদি লিখি, নাল হাইপোথিসিস লিখবো শেপ and testy is independent, shape and testy are independent, shape and testy are not independent, shape and testy are independent, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, আর not independent এটা হচ্ছে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিস। অথবা তুমি যদি নাল হাইপোথিসিস এইভাবে লেখো, there is no association between shape and testy of silice, shape and testy of silice। আর অল্টারনেটিভের ক্ষেত্রে বলবো there is a association between shape and testy of silice। এভাবে কিন্তু আমি লিখতে পারবো প্রবলেমের আলোকে আর কি। এইভাবে এই কাজগুলো সম্পাদন করতে হবে। আমরা এখানে প্র্যাকটিক্যাল দুইটা প্রবলেম দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি তোমরা কি আছো? তোমরা কি সাথে আছো না? জি স্যার। আছো? আর বেশিক্ষণ লাগবে না আর কি। এই যে এখানে দেখো ভালো আছে প্রবলেম গুলো দেখো, যেখানে কি বলছে, দি ফলোইং টেবিল gives the frequency distribution of scent and color of 2000 roses in a garden। আমরা 200 রোজ ফুলের স্টিক মনে করো আর কি, ফুলের স্টিক আমরা সংগ্রহ করলাম কোনো একটা গার্ডেন থেকে আর কি, হ্যাঁ কোনো একটা গার্ডেন থেকে। এখন বলছে যে টেস্ট ওয়েদার সেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কালার অফ ফ্লাওয়ার অর নট। ফ্লাওয়ার ফুলের কালারের সাথে সেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, যে কালার এরকম হলে সে এরকম হয়। কালারের মধ্যে কি আছে, একটা পিঙ্ক কালার, একটা আছে রেড কালার। আর সেন্টের ক্ষেত্রে একটা আছে ইন্টেন্স, একটা আছে লাইট। হ্যাঁ সেন্ট এটা অ্যারোমা আর কি, যেটাকে বলা হয় অ্যারোমা বা স্মেল যেটাকে বলা হয় আর কি সেন্ট। এখন এই যে ইন্টেন্স আর একটা আছে লাইট, মানে লাইট সেন্টটা হয়তো একটু হালকা, আর এটা হয়তো একটু কড়া কড়া টাইপের সেন্ট আর কি। কালারের সাথে সেন্টের কোন রিলেশনশিপ আছে কিনা। এখন এই যে দুইটা অ্যাসোসিয়েশন, এই দুইটা অ্যাসোসিয়েশন মেজার করার জন্য কাইস্কার টেস্ট করা হয়। কাইস্কার টেস্ট, এই যে বলছি কাইস্কার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর কি। সেই কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট সেটা টেস্ট করার জন্য কাইস্কার টেস্ট করা হয়। তাহলে এটা হচ্ছে 2 বাই 2 টেবিল, দুইটা রো আছে, দুইটা কলাম আছে। এই ডাটা যেটা যে কয়টা রো এর মধ্যে আছে, ডাটা যে কয়টা কলামের মধ্যে আছে, 2 বাই 2 কন্টিনিউয়াস টেবিল এটা। এখন আমরা স্টেপগুলো যদি মেইনটেইন করি তাহলে কিভাবে করব। এখানে সলিউশন দিছি অ্যাজাম্পশন, দি ডাটা আর অবটেইনড ফ্রম এ র্যান্ডম স্যাম্পল। জাস্ট এরকম একটা অ্যাজাম্পশন দিতে পারবো, দি ডাটা আর অবটেইনড ফ্রম এ র্যান্ডম স্যাম্পল। তারপর আমরা বলছি উই সেট আপ দি নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে কি বলছি, দি কালার অফ ফ্লাওয়ার এন্ড ইন্টেন্সিটি অফ ফ্রাগ্রেন্স। ফ্রাগ্রেন্স এটা হচ্ছে ইন্টেন্সিটি, মানে ওই যে সেন্টের যে ইন্টেন্সিটিটা আর কি, যেটা এখানে বলা হয়েছে যে সেন্টের যে ইন্টেন্সিটিটা ফ্রাগ্রেন্স বলা, এটা সিনোনিম ওইটাই আর কি, সেন্ট অ্যাকচুয়ালি আর কি। এই ফ্রাগ্রেন্স স্মেল, তারপরে পারফিউম, এগুলো কিন্তু সিনোনিম আর কি। হ্যাঁ, ইন্টেন্সিটি অফ পারফিউম বা ইন্টেন্সিটি অফ স্মেল বা ইন্টেন্সিটি অফ অ্যারোমা এটা বলতে পারবো আর কি। দ্যাট যে ফ্লাওয়ার, তাহলে কালার এবং ফ্লাওয়ারের কালার এবং ইন্টেন্সিটির মধ্যে এটা হচ্ছে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। বা তুমি লিখতে পারো দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন কালার অফ ফ্লাওয়ার এন্ড ইন্টেন্সিটি অফ ফ্রাগ্রেন্স, এটা বলতে পারো আর কি। আর এটা হচ্ছে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন, অল্টারনেটিভটা এটা দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন দি টু কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এভাবে তুমি লিখতে পারো। আর অথবা এখানে ইন্ডিপেন্ডেন্ট লিখবা আর কি। নাল হাইপোথিসিস, এখানে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা 5%। এখন কম্পিউট দি ভ্যালু অফ দি টেস্ট স্ট্যাটিস্টিক, এই যে ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, সেই ফর্মুলা মেইনটেইন করে এখানে আমরা পাওয়া গেছে এখানে 17 পয়েন্ট এই মানটা পাওয়া গেছে, ক্যালকুলেটেড ভ্যালু উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। 1 ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কি বলছি, দি ক্রিটিক্যাল ভ্যালু অফ কাই স্কয়ার, এই 1 ডিগ্রিজ অফ 5% লেভেলে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 3.84। ইউজ গিভেন টেবিল টু ফাইন্ড দি ক্রিটিক্যাল ভ্যালু। এখানে টেবিল আমরা দিব, সেই টেবিল থেকে তুমি এর মানটা কত স্যার? স্যার এর মানটা কি? টেবিলের মানটা হচ্ছে 3.84 এই যেটা। স্যার স্যার বড় এন এখানে স্যার এন ও বড় এন জি স্যার 200 বড় এন এর মান, এখানে বড় এন এর মান হবে গ্র্যান্ড টোটাল যেটা হবে সেটা আর কি, মানে 200 একেবারে। এখানে এই টেবিলের মধ্যে গ্র্যান্ড টোটাল মানে কি এই চারটা স্যাম্পল নাম্বার, এই চারটা ভ্যালু আছে না। জি স্যার। আমরা সূত্রের ক্ষেত্রে এই যে এখানে আমরা লিখছি 2 বাই 2 যে একটা সূত্র দেখাইলাম একটু আগে ওই থিওরিতে, এ বি সি ডি 2 বাই 2, তো গ্র্যান্ড টোটাল হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি।
এখানে এই চারটে ভ্যালু যোগ করলে যেটা হবে সেটাই হবে ক্যাপিটাল এন। আচ্ছা স্যার। ক্যাপিটাল এন কোন বইতে হয়তো স্মল এনও আছে আর কি, ওটা অসুবিধা নাই। তাহলে ওইটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। এই যে গ্র্যান্ড টোটাল তো এখানে বসানো হয়েছে, এখানে মানটা বসানো হয় নাই না। আচ্ছা, এটা আমি শীটটা পাঠানোর সময় এটা এখানে বসিয়ে দিব, এখানে মানটা বসাই দিতে হবে, এটা বসিয়ে দিয়ে তারপর শীটটা তোমাদেরকে দেবো। তো এইখানে এই ক্যালকুলেটেড ভ্যালুটা এটা পাওয়া গেছে, আর টেবুলেটেড ভ্যালু হচ্ছে 3.84, এটা টেবিল থেকে আমরা নেবো আর কি। সেই টেবিল আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এখানে আমরা কি বলবো, সিন্স ক্যালকুলেটেড ভ্যালু অফ কাই স্কয়ার is greater than tabulated value, that is the value of the test statistic falls in the critical region, that is so our null hypothesis is rejected at 5% level of C. তাহলে যেহেতু ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলার ভ্যালুর চেয়ে বড়, সুতরাং নাল হাইপোথিসিস বাতিল। তাহলে কি ইন্টারপ্রিটেশনটা কি হবে, এখানে বলছি on conclude that the two attributes color of flower and intensity of fragrance are not independent of each other. তারপরে there is a association, মানে কালারের সাথে সেন্টের একটা রিলেশনশিপ, সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে। এইটাই তোমার ফাইনাল কমেন্টটা হবে। যে আমরা যে ফুল গার্ডেন থেকে, ফ্লাওয়ার গার্ডেন থেকে যে ফ্লাওয়ার গুলা কালেকশন করলাম, আমাদের যে ডাটা, সেই ডাটা বলতেছে যে ফ্লাওয়ারের কালারের সাথে সেন্টের একটা সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে আর কি, কালারের সাথে। এই জিনিসটা আমরা বলতে পারতেছি। এখন এইটা তারপর এখানে আমরা বলছি যে টু ফাইন্ড দি ক্রিটিক্যাল ভ্যালু, এখানে ছবিটা আমি দেই নাই, পরে তার একটা প্রবলেম আছে, ছবিটা দিয়েছি। আর টেবুলার ভ্যালুটা আমরা কিভাবে বের করবো সেটা এখানে আছে, এই যে এখানে একটা আছে কাই স্কয়ার। এই যে কাই স্কয়ার, এটা কাই স্কয়ার আর কি। হ্যাঁ, এটা কাই স্কয়ার। এখানে আমরা, ওখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1, আর এখানে 5%, এই যে এখানে 3.84 এই মানটা আর কি। এখানে কাই স্কয়ারের আরো একটা এখানে ছিল, কাই স্কয়ারের আরো একটা টেবিল অবশ্য ছিল, পাচ্ছি না, যাই হোক। তো এটা কাই স্কয়ারের মান আর কি, এখান থেকে তুমি এটা পাবা আর কি। টেবিলে আমরা সাপ্লাই দিব যে 5%, 1% ক্রিটিক্যাল ভ্যালু অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এই যে বলা আছে। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা এই টাইপের হয় আর কি। এটা কাই স্কয়ারের কার্ভ আর কি, এটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের কার্ভ। এটা এই যে এখানে কাই স্কয়ার, এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন আর কি, এই ক্রিটিক্যাল রিজিয়ন এটা। এখন এখানে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন টেবুলেটেড ভ্যালু যেটা আছে 3.84, আর ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে 17 পয়েন্ট। তার মানে এই ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা আছে, দ্যাট মিন্স নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়েছে। আর ওই যে স্যার ট্যাবুলেটেড ভ্যালুটা বের করার নিয়মটা তো একটু বলতেন। টেবুলেটেড ভ্যালু, এই যে টেবিলটা তোমাকে দিব, মনে করো এই টেবিলটা আমরা তোমাকে দিলাম। এখন তুমি এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা দেখবে, যে ডিগ্রিজ ডিএফ লেখা আছে, এই ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। আমাদের ওখানে যে রো -1 ইনটু কলাম -1, তাই না? আমরা অন্যান্য ক্ষেত্রে একটা স্যাম্পলের ক্ষেত্রে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটা বের করেছি n-1, কিন্তু যখন আমরা কন্টিনজেন্সি টেবিল থেকে দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন কাই স্কয়ার টেস্টের মাধ্যমে করব, তখন ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে লিখতে হবে রো -1 ইনটু কলাম -1। তাহলে রো হচ্ছে দুইটা 2-1 ইনটু কলাম হচ্ছে দুইটা 2-1, তাহলে 2-1 ইনটু 2-1, দ্যাট ইজ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। আর 5%, এই যে 0.05, তাহলে 3.84 এই মানটা, এই মানটাই তো আমরা ওখানে ব্যবহার করছি, ওই মানটাই ওখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওই মানটাই আমরা ওখানে ব্যবহার করছি। তো এখন এখানে যেটা বলছিলাম, হ্যাঁ, এইভাবে এটা প্রবলেমটা সলভ হতো। এখানে ওই ধরনের আরেকটা প্রবলেম আছে, এটা একটু দেখি। জাস্ট আমরা এটা এই জন্য দিয়েছি যে এখানে আমি কিন্তু একটাকে বলছি যে কোনো সেল ভ্যালু যদি 5-এর চেয়ে কম হয়, তখন কিন্তু ওই যে ইয়ার্স একটা কারেকশন দিয়েছে, সেই কারেক্টেড ফর্মুলাটা ব্যবহার করতে হবে। একই প্রবলেম, বাট ফর্মুলাটা কিন্তু যে কারেক্টেড ফর্মুলাটা ব্যবহার করতে হবে। কেন করতে হবে? তা না হলে আমরা যে কাই স্কয়ার টেস্ট করতেছি এটা ভ্যালিড হচ্ছে না। এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অবশ্যই 5 অথবা 5-এর চেয়ে বড় হতে হবে। যদি টেবিলটা আমাদের অন্যরকম হতো, 2/3 বা 3/3 হইতো, তখন আমরা এগুলো কিন্তু মার্জ করে দিতাম আর কি। এই 3টা আর একজনের সাথে আরেকটা সেল ভ্যালুর সাথে মার্জ করে দিয়ে ওটা বাড়াই দিতাম আর কি, 5 অথবা 5-এর উপরে নিয়ে যাইতাম আর কি। কিন্তু এই টেবিলের ক্ষেত্রে সেই সুযোগটা নাই। এখানে মার্জ করে দিলে তো 1-1 হয়ে যাচ্ছে, এটিতে কোনো আর কিছুই করা যাবে না। যার কারণে ইয়েস ওই ফর্মুলাটা দিয়েছে, কারেক্টেড ফর্মুলাটা, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এই কাজটাই আগের মতোই করতেছি। এই প্রবলেমটা কি ছিল? এখানে আছে রাইস ভ্যারাইটিস বেসড অন 2 অ্যাট্রিবিউটস, নেমলি শেপ অফ গ্রেইন এন্ড দি অ্যারোমা অফ রাইস। এখানে দেখো গ্রেইন টাইপ, গ্রেইন মানে দানাগুলো আর কি, দানাগুলো লম্বা আছে। এখানে কি বলা আছে? এলংগেটেড আর শর্ট। এলংগেটেড এটা আছে লম্বা আর কি, লং অর্থে আর কি, এলংগেটেড আর শর্ট। আর রাইস অ্যারোমা সেন্ট আর কি, এটা বলছে সেন্টেড আর আছে নন সেন্টেড। এটা কোনো সেন্ট নাই আর আছে সেন্টেড। এটা
তাহলে রাইস অ্যারোমার দুইটা ক্যাটাগরি, একটা আছে সেন্টেড আর একটা নট সেন্টেড। আর গ্রেইন টাইপ একটা আছে লম্বা আর একটা আছে শর্ট। এখন এই দুইটা যে ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল আছে, গ্রেইনের টাইপ আর একটা রাইসের অ্যারোমা, এই দুইটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এই দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, যে লম্বা হলে সেন্ট ভালো হয় বা শর্ট হলে সেট খারাপ হয়, এই জিনিসটা মেজার করার জন্যই আমরা এই কাজটা করতেছি। কাইস্কার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, এবং যেহেতু সেল ভ্যালু আমার পাশের চেয়ে কম, সেই জন্য আমরা কারেক্টেড ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমরা এই প্রবলেমটা দিয়েছি। আর এই গতানুগতিক যে স্টেপগুলো সেগুলো সিমিলার। এই যে অ্যারোমা, এই যে শেপ, এই ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবখানে ইন্ডিপেন্ডেন্ট লিখছি, বাট তুমি কিন্তু এটা লিখতে পারবে যে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন অ্যারোমা এন্ড গ্রেইন শেপ ইন রাইস, দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন। আর এখানে দেয়ার ইজ, এখানে অ্যাসোসিয়েশন শব্দটা বেশি ব্যবহার হয়, দেয়ার ইজ নো রিলেশনশিপও বলতে পারবো, কিন্তু বাট কাইস্কার টেস্টের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন শব্দটাই বেশি ব্যবহার হয়, দেখা যায় আর কি, এটাই কনভেনশন দেখা যায়, যদিও ওটার মিনিংটা সিমিলার। তো যাই হোক, তো এখন এখানে আমরা এই যে কারেক্টেড ফর্মুলা আছে, এখানে লিখছি সিও ডবল আর, তার মানে কারেক্টেড, এটা মিন করতেছে কারেক্টেড। এখানে বলা আছে সিইং দি ডাটা দ্যাট এ সেল ফ্রিকোয়েন্সি উইল বি লেস দ্যান 5, সো উই আর টু অ্যাডপ্ট দি ফর্মুলা ফর কাই স্কয়ার উইথ ইয়ার্স কারেকশন। যেহেতু ওখানে আমাদের সেল ফ্রিকোয়েন্সি পাস আছে কম, সুতরাং এই ফর্মুলাটাকে আমি অ্যাডপ্ট করতেছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। এই যে এখানে করার পরে এই যে মানটা বসাই, এই যে এর মানটা এখানে বসাইছি, এই ক্ষেত্রে এটা যোগ করলে 90 হবে, এই এর মান এখানে বসানো আছে। ক্যালকুলেশন করলে আমরা এটা পাইছি 8.40 সামথিং, এটা আমরা পাইছি। তারপরে এখানে আবার একইভাবে যে যেহেতু এটা 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, 1 ডিগ্রিজ অফ ফ্রিডম এর যে 3.84, এটা আমরা এখানে দিয়েছি, দেওয়ার পরে এটা রিজেক্টেড হয়েছে। তার মানে এখানে আমরা বলছি যে টু অ্যাট্রিবিউট, যেটা অ্যারোমা এবং গ্রেইন টাইপ, এটার মধ্যে অবশ্যই একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ, অ্যাসোসিয়েশন আছে। নট ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট হলে স্বাধীন, কোনো সম্পর্ক নাই আর কি, আর হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু রিজেক্টেড হয়েছে। তার মানে ওই গ্রেইন টাইপের লম্বা এবং শর্ট, এইটার সাথে সেন্টের রিলেশনশিপ আছে, আমাদের এই ডাটা বলতেছে সেটা। এইটা হচ্ছে ব্যাপার। এইখানে যদি ছবিটা আমরা দেখি, এইভাবে একটা ছবি, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম যেহেতু কম, ছবিগুলো এরকম হয়। এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেশি হলে পরের একটা প্রবলেমে ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেশি আছে, ওইটা দেখলে আমরা বুঝতে পারবো, তাতে এখানে তখন ছবিটা আর একটু ভালো হবে, যেটা আমরা গ্রাফ একটু আগে টেবুলেটেড ভ্যালুর ওখানে দেখলাম। এখানে এইটা ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে আছে 3.84, এটা ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 3.84, এই যে এই জায়গাটাতে আর কি, এটা 5% লেভেলে। আর আমাদের এখানে টেবল ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে 8.4 সামথিং, কারণ এইটা এই রিজিয়নের মধ্যে পড়ছে আর কি, এই যে লেজের মধ্যে এখানে দেখো গ্রিন আছে আর কি, তার মানে এই ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে ওই মানটা আছে, সেই জন্য আমাদের নাল হাইপোথিসিসটা বাতিল হয়ে গেছে এইটা। এখন এই যে এই ধরনের টেবিল যদি হয়, এখানে দেখো এই টেবিলটা কত বাই কত বলো তো, এই টেবিলটা কত বাই কত? আর হচ্ছে 3/3। 3/3 স্যার। এটা 3/3 কি টেবিল? এটা টেবিলটার নাম কি? টেবিলটার নাম কি বলতে পারে কেউ? এই টেবিলটার নামটা কি? ভাইবা ধরে কিন্তু এটা, এই টেবিলের একটা নাম আছে তো আর কি। তোমাকে কিন্তু কোশ্চেনের মধ্যে আমরা প্রথমে যখন একটা টেবিল দেই, যে টেবিলটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, প্রথমেই কোশ্চেনের প্রথমেই তোমাকে একটা ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে হয়তো কিছু মান বের করতে দিব আর কি। আর এরকম যদি প্রবলেম দেই, তখন তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে যে ওই টেবিলটার নাম কি আর এই টেবিলটার নাম, তখন তুমি বলবো যে ওইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, যেখানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলাকে একটা টেবুলার ফর্মে গ্রুপিং করে একটা টেবুলার ফর্মে সাজানো হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। আর এইটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল, যেটা আমি প্রথমে বলছি, তো এটা এই যে কাইস্কার টেস্টের প্রথমেই এটা হচ্ছে কন্টিনজেন্সি বলা যাবে না, TIN কিন্তু আর কি, কন্টিনজেন্সি টেবিল। কত বাই কত? এখানে 3/3 কন্টিনজেন্সি টেবিল। কেন কন্টিনজেন্সি? এখানে বলতেছি আমরা যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আর কি, কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্যাটাগরি গুলাকে এখানে একটা টেবুলার ফর্মে, টু ওয়ে টেবিল, টেবিলটা হচ্ছে টু ওয়ে, রো ওয়াইজ কলাম ওয়াইজ। তাহলে যখন আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্যাটাগরি গুলাকে আমরা টু ওয়ে টেবিলের মধ্যে আমরা সাজাই, তখন যে টেবিলটা ফর্ম হয় সেই টেবিলটার নাম হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। আমার কথা বুঝছো? আমার কথাটা কি বুঝছো? স্যার বুঝতে পারছি স্যার। যখন কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্যাটাগরি গুলাকে একটা টেবুলার ফর্মে টু ওয়ে টেবিল, সেটা আর কি টু ওয়ে টেবিলে যখন আমরা সাজাই, সাজানোর ফলে যে টেবিলটা গঠিত হলো ওই টেবিলটার নাম হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। এটা প্রথমে সংজ্ঞাতে বলা হয়েছে আর কি, পরীক্ষা থাকে কিন্তু থিওরি পরীক্ষা, হোয়াট ইজ কন্টিনজেন্সি টেবিল পরীক্ষা থাকে। এখন এখানে একটা প্রবলেম যেটা দিয়েছে, কি দিয়েছে? টোবাকো লিভস।
টোবাকো লিভসের একটা প্রবলেম আমি পেয়েছি একটা বই থেকে, যে টোবাকো লিভস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড কোয়ালিটি ইন এ সার্ভে অ্যান্ড দি রেজাল্টস আর প্রেজেন্টেড অ্যাজ ফলোস। টোবাকো লিভস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু কোয়ালিটি, এখানে বলা হয়েছে গুড কোয়ালিটি, স্যাটিসফ্যাক্টরি, নট গুড। আমরা ওই তোমাদের তামাকের পাতাগুলো বড় বড় পাতা হয় আর কি, সেই পাতাগুলা দেখলে তোমরা দেখবা যে কতগুলো সুন্দর আছে, সেগুলোকে তুমি গুড বলতে পারো। আর যেটা মোটামুটি সুন্দর আছে সেগুলো স্যাটিসফ্যাক্টরি, মোটামুটি আছে আর কি, মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর যেটা গুড একেবারে সেটা গুড, মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর নট গুড, খারাপ, ভালো লাগতেছে না আর কি, নট গুড। আর শেপের মধ্যে কতগুলো লার্জ আছে, কতগুলো মিডিয়াম আছে, কতগুলো ন্যারো আর কি, ছোট 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 ন্যারো আর কি, এরকম আছে। এখন একটা সার্ভে আমরা করলাম, সেই সার্ভের মধ্যে আমরা এতগুলো পাতা এগুলো যোগ করলে যেটা হয় আর কি, এতগুলো পাতা আমরা সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে আমরা ওই ক্লাসিফাই করতেছি আর কি। ক্লাসিফাই করতেছি কি কি, যে কোয়ালিটি আর শেপ, এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ওগুলোকে ক্লাসিফাই করতেছি। ক্লাসিফাই করার পরে আমরা একটা টেবিউলার ফর্ম আমরা সাজাইলাম, সাজানোর পরে এই যে টেবিলটা ফর্ম হলো, যে টেবিলটাকে আমরা বলতেছি কন্ডিজেন্সি টেবিল। এখন এখানে কোয়ালিটি আর শেপ এই দুইটার অ্যাসোসিয়েশন আছে কিনা, যে কোয়ালিটির সাথে শেপের কোনো রিলেশনশিপ আছে কিনা, এটাকে আমাকে যাচাই করতে হবে অন দি বেসিস অফ কাই-স্কয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। কাই-স্কয়ার টেস্ট দিয়ে আর কি অ্যাসোসিয়েশনটাকে মেজার করতে হবে। আগের মতো করে আমরা এখানে করছি, যে ডাটা অবটেইন র্যান্ডম স্যাম্পল সেটআপ নাল হাইপোথিসিস, এই যে এখানে আমরা বলছি দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন। আমরা ওই আগের ল্যাঙ্গুয়েজটাও লিখতে পারবো আর কি। এখানে আমরা বলতে পারবো যে কোয়ালিটি অ্যান্ড শেপ অফ টোবাকো ইজ ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিটি অ্যান্ড শেপ অফ টোবাকো ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, অল্টারনেটিভ হাইপোথিসিস এভাবে লিখতে পারবো। আর যদি তুমি এইভাবে লেখো এটা ভালো হয় আরো, there is no association between quality and shape of tobacco leaves and there is an association, এটা আমরা বলছি। এইভাবে তুমি লিখবা, লেখার পরে এখানে নাল হাইপোথিসিস আমরা আলফার মানটা 5% সচরাচর নিচ্ছি আর কি, যেহেতু 1%টা খুব রেয়ার সেজন্য 5% আমরা নিচ্ছি আর কি। কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এখন এই টেস্ট স্ট্যাটিস্টিকের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা টেস্ট স্ট্যাটিস্টিক বলতে কাই-স্কয়ার। কাই-স্কয়ারের একটা সূত্র আমরা প্রথমেই দেখছিলাম, অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে যে ফর্মুলাটা দিয়েছে, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। ওই ফর্মুলাটা এই ক্ষেত্রে করতেই হবে ব্যবহার। আমরা যে এই যে এবিসিডি দিয়ে যে ফর্মুলা আমরা একটু আগে যে প্রবলেমগুলো করলাম, এই যে প্রবলেমগুলো আমরা করলাম, এই যে এগুলা কিন্তু শুধু 2/2 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ফর্মুলাটা, এই 2/2 এর ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য হবে আর কি। এই যে ফর্মুলাটা শুধু 2/2, সেটা তুমি এই ফর্মুলা দিয়ে করো, আর ওই এখন যে ফর্মুলাটা আমরা ইউজ করবো ওটা দিয়ে করো, যে কোনো একটা দিয়ে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা হচ্ছে 2/2, অনলি ফর 2/2। আর যখন 2/2 থাকবে না, এটা যেমন 3/3 হয়েছে, 3 into 3 অথবা 3/3 সেটাই বলো। তো এখানে এটা যেহেতু হয় নাই, তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না। এখন এই সূত্র কোনটা, ওই যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে যে সূত্রটা, ওই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের যে টেবিলটা আছে সেখানে বলছি উই হ্যাভ ফ্রম দি গিভেন ডাটা, এটা লিখে আমরা কি লিখছি, এই যে রো এর টোটাল, এই যে টোটাল লিখে লিখছি, এই রো এর টোটাল, এই রো এর টোটাল, এই কলামের টোটাল, এই কলামের টোটাল, রো টোটাল, কলাম টোটাল, গ্র্যান্ড টোটাল, এই যে 200 এখানে হয়েছে, এগুলা যোগ করলে 200, এবং রো এর টোটাল, কলাম টোটাল, এই টোটালগুলো আমরা পাইলাম। পাওয়ার পরে এখানে আমরা কি বলছি, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা কি করছি, এখানে লিখছি আমরা E11। এখানে আমরা এটাকে বলবো আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ফর ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম। expected frequency for first row and first column equal to row sum into column sum divided by grand total. Expected frequency for first row and first column মানে এই যে মানটা, এই 34 যে অবজার্ভড যে ভ্যালুটা আছে, অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা আছে, এইটার বিপরীতেই আমাকে কিন্তু এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সেটা বের করার জন্য কি করতে হবে, যে এই সোজায় এই রো এর টোটাল 71 আর এইটার কলামের টোটাল 78, এই দুইটা মান গুণ করতে হবে আর কি। গুণ করে এই 200 যেটা গ্র্যান্ড টোটাল, সেই টোটাল দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটি হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ফর ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম। ঠিক একইভাবে এখানে আমরা কি বলছি 12 এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ফর ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো এর টোটাল আর সেকেন্ড কলামের টোটাল মাল্টিপ্লাই করতে হবে ডিভাইড বাই গ্র্যান্ড টোটাল। একইভাবে এখানে ফার্স্ট রো এন্ড থার্ড কলাম, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ফর ফার্স্ট রো এন্ড থার্ড কলাম, এইভাবে এই মানটা বের করতে হবে আর কি। এইভাবে সবগুলো বের করতে হবে। বের করার পরে তারপরে এই যে টেবিলটা আমাকে করতে হবে, ক্যালকুলেশন অফ কাই-স্কয়ার, এই টেবিলটা করতে হবে। এই টেবিলটা করার সময় তোমাকে একটা জিনিস খুবই খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, যে এই 34 এর বিপরীতে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমরা করছি, সেই মানটাই কিন্তু এখানে বসে। এখানে যে নড়চড় করো, যেমন এইটা আমরা বলছি এটা ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম, ওখানে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা আছে 34, ওইটার বিপরীতে আমরা 27 এটা লিখবো আর কি। এইখানে তুমি যদি আবার ভুল করো,
যে এইখানে তো অনেকগুলো মান বাইর করছো, এখন তুমি একটা আন্দাজ এখানে বসাই দিলা, কোনো সিকোয়েন্স মেনটেন করলা না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওখানে তোমার যার বিপরীতে যেটা মান বের করছো, এইটার বিপরীতে আমরা যেটা বের করছি সেটাই ওখানে বসাই দিতে হবে, তা না হলে তোমার উত্তর ভুল হবে। তাহলে এই যে এখানে আমি বের করলাম এখানে, আর এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো বসাইলাম, বসার পরে এখানে কিন্তু এই দুইটারে টোটালটা এখানে করতে হবে আর কি। এখানে কাই স্কয়ারের ভ্যালিডিটি যদি আমাকে করতে হয়, তাহলে কিন্তু অবজার্ভ ফ্রিকোয়েন্সি টোটাল আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টোটাল মাস্ট বি সেম। এটা অবশ্যই অ্যাজাম্পশনের মধ্যে কন্ডিশনটা দিলে ভালো হয়, যে এটাও ভ্যালিডিটি প্রশ্ন, এটাও কিন্তু একটা অ্যাজাম্পশন যে অবশ্যই এটা কন্ডিশন আর কি, যে টোটাল অবজার্ভ ফ্রিকোয়েন্সি টোটাল এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টোটাল মাস্ট বি সেম। যদি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যায় আর কি, দেখা যায় যে এইখানে এই মানগুলো যোগ করলে দেখা যাচ্ছে একটু বেশি হচ্ছে, মনে করা হচ্ছে 201 হচ্ছে সাপোজ, তাহলে কিন্তু এখানে মানগুলো আবার একটু কমাইতে হবে। কিভাবে কমাবো? এখানে কমানোর উপায়টা হচ্ছে, এখানে যেমন মনে করো আছে 22.23, তখন এই 23টা আমরা কাউন্ট করবো না, এটাকে নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা 22 বলবো, তখন 22 বলবো। যেমন এখানে 18.24, যেহেতু এই 0.24টা 0.5 এর নিচের একটা ভ্যালু, তখন এটা আমরা শুধু 18 এই ভ্যালুটাকে নিব, এটা আমরা নিব না, কারণ এখানে আমাকে একটু কমাইতে হবে, কমাই অবজার্ভ ফ্রিকোয়েন্সি টোটালটা সমান করতে হবে। এটা কিন্তু মাস্ট বি ইকুয়াল, এটা যোগ করে যদি এখানে ইকুয়াল হয়েছে, যার কারণে এটা করতে হয় নাই, যদি এটা করতে হইতো তাহলে কিন্তু সেটা কিন্তু করতে হইতো। আর যেটা বলছিলাম যে যদি এইখানে আমাদের যে এখানে 3/3 এইখানকার যদি কোনো একটা সেল ফ্রিকোয়েন্সি কম থাকতো আর কি, কোনো একটা সেল ফ্রিকোয়েন্সি 5-এর চেয়ে কম থাকতো, তাহলে কিন্তু এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর চেয়ে কম হইতো আর কি, সেইটা আবার মার্জ করে দিতে হবে, এখানে মার্জ করে দিতে হয়তো, এখানেও মার্জ করে দিতে হতো। তো যাই হোক, সেগুলো এক্সেপশনাল কেস, ওগুলো যারা যদি তোমরা আরো ক্যাটাগরিক্যালি প্রশ্ন করলে তখন হয়তো ওগুলো আমি বলবো, বা নর্মালি আমরা ওগুলো পরীক্ষাও ওইভাবে দিই না, অত এক্সেপশনাল হবে দেয় না, কিন্তু জানার জন্য এটা বলতেছি। যেটা হচ্ছে ইয়ার্স বলছে যে যখন 3/3 বা 2/2 এর বেশি হবে, তখন আমরা কিন্তু সেল ফ্রিকোয়েন্সি 5-এর চেয়ে কম হলে ওটাকে আমরা মার্জ করে দিয়ে ওই সিচুয়েশনটাকে ওভারকাম করি আর কি। কিন্তু 2/2 এর ক্ষেত্রে তো সেটা থাকে না, যার কারণে উনি ওই কারেকশনটা দিয়েছিল। এইখানে যেহেতু আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলো সবগুলোই 5-এর চেয়ে বড়, যার কারণে ওই সমস্যাটা এখানে দেখা দেয়নি, এবং এখানে কিন্তু ওই যে সমান হয়েছে আর কি, এটা কোনো ঝামেলাই হয়নি, যার কারণে আমাদের কিছুই লাগে নাই। এখন আমরা এখানে কি করছি, এই যে পরের সূত্রটা যেটা লিখছি, ও স্কয়ার বাই ই, এটাকে স্কয়ার করতে হবে ডিভাইডেড বাই ই। এটা এক্সেলে যদি তুমি দিয়ে দাও, তাহলে এখানে একটা মান বের করবে, এখানে একটু ডাবল ক্লিক করলে এই মানগুলো আমরা পেয়ে যাবো, এবং এটা যোগ করলে আমরা এখানে পাচ্ছি 235.8 হচ্ছে আর কি। এখানে কাই স্কয়ার মানটা আমরা লিখছি, কারণ হচ্ছে এখানে টেস্ট স্ট্যাটিস্টিক যেটা, সেটা হচ্ছে কাই স্কয়ার ইকুয়াল টু এইটা মাইনাস এন, এন বলতে এখানে 200 আর কি, 200 এনটা এখানে বসাইছি, বসানোর পরে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 - 1 × 3 - 1, তার মানে এখানে 4 ডিগ্রিজ অফ ফ্রিডম হয়েছে, এবং এটা বিয়োগ করলে এখানে 35.52 সামথিং, এই মানটা কিন্তু এখানে হয়েছে। তো এটা আমরা এখানে লিখছি টেবিল কাই স্কয়ার, যেহেতু এখানে আমরা লিখছি ক্যালকুলেশন অফ কাই স্কয়ার। এইভাবে আমরা এই মানটা পাইলাম। পাওয়ার পরে এখন ক্রিটিক্যাল ভ্যালু, এই ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা টেবিল থেকে নেব 5% লেভেলে, এখানে 9 পয়েন্ট সামথিং এটা হয়েছে, শোন অ্যাজ ফিগার, এটা ফিগারটাও আমি এখানে দিয়েছি, এবং এখানে ইউজ গিভেন টেবিল টু ফাইন্ড দি ক্রিটিক্যাল ভ্যালু, এই টেবিলে আমরা ব্যবহার করবো, এবং এখানে ফিগারটা আমি দিয়েছি। যেহেতু এখানে তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলার ভ্যালুর চেয়ে বড়, ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলার ভ্যালুর চেয়ে বড়, এখানে দেখো, সো আওয়ার নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড এট 5% লেভেল। রিজেক্টেড হলে আমরা কি লিখি? we conclude that there is an association between quality and shape of tobacco leaf. তাহলে কোয়ালিটিটা শেপ এবং কোয়ালিটির মধ্যে অ্যাসোসিয়েশন আছে আর কি, হ্যাঁ, শেপ এবং কোয়ালিটির মধ্যে অবশ্যই অ্যাসোসিয়েশন, সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে। এবং এটা যদি আমরা ছবিতে দেখি, তাহলে এই ধরনের একটা ছবি আমরা দেখবো যে কাই স্কয়ারের এটা ডিস্ট্রিবিউশন আছে, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন একটা কার্ভ আর কি, হ্যাঁ, কাই স্কয়ারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং সেই ডিস্ট্রিবিউশন কার্ভ এটা, এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে যে 9.48, যেটা টেবিল থেকে আমরা নেব এটা, আর আমাদের ভ্যালুটা তো হয়েছে অনেক বড় 35, তার মানে এই রিজিয়নের মধ্যে এটা আছে, এই ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে আছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর কি, এই রিজিয়নের মধ্যে আছে। সুতরাং ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে যেহেতু আছে, এই যে কাই স্কয়ার কে লিখছি ডিগ্রিজ অফ ফ্রিডম 4, সেই জন্য এটা নাল হাইপোথিসিসটা আমাদের বাতিল হয়ে গেছে। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন বিটুইন কোয়ালিটি এন্ড শেপ অফ টোবাকো। এইভাবে এই কাজগুলো সম্পাদন করতে হবে। তো এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমার এই কাজ শেষ হয়ে গেছে। তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমরা আসো আমার সাথে? তোমরা কি আসো? স্যার আজকে শেষ করা উচিত স্যার। শেষ করে দিচ্ছি তো এখন, স্যার মাথা আসবে না স্যার।
স্যার মানে থিওরি এই অনেক জোর। তোমাদের কোনো কোশ্চেন আছে এখন? 3 আছে না স্যার 2/2 আছে। হ্যাঁ এই অনেক চুপ কর, হ্যাঁ স্যার চুপ কর। এই দাদা একটা স্যার থিওরি পরীক্ষা কি 3/3 আছে না স্যার 2/2 আছে? কোনটা? ওই যে স্যার যে কাইয়ারটা স্যার। কাই স্কয়ার? হ্যাঁ স্যার ওইটা স্যার পরীক্ষা কি স্যার 3/3 আছে না স্যার 2/2 ওগুলো আছে স্যার? মানে হচ্ছে স্যার থিওরি পরীক্ষা স্যার। পরীক্ষা থিওরি পরীক্ষা? জি স্যার হ্যাঁ স্যার। না থিওরি পরীক্ষা তো ওই যে ছোট ছোট প্রবলেমগুলো দিলাম না, যেটা ওই যে এক্সাক্ট ফর্মুলা দিয়ে যে করে আর কি কাজটা, এক্সাক্ট ফর্মুলা একটা ওখানে দিছিলাম না। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ওই যে স্যার 2/2 গুলো স্যার। ওই এক্সাক্ট ফর্মুলা প্রবলেম দেওয়া থাকলে সেটা তখন তুমি ওইভাবে করবা, সরাসরি ক্যালকুলেট করে কাজটা করতে পারবে আর কি। আর প্র্যাকটিক্যালও দেই আমরা 2/2 প্র্যাকটিক্যালও দেই। প্র্যাকটিক্যালে মেইনলি 2/2 দেওয়া হয় আর কি। এখন এখন এক্সামিনের উপর ডিপেন্ড করে। এখন 2/3 যদি দিয়ে দেয়, 3/3 তে ওই যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো, অনেকগুলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হ্যাঁ জি হবে। স্যার ফর্মুলা ছয়টা স্যার। হ্যাঁ তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। আর জি যদি স্যার আমরা প্রত্যেকটার exact জন্য formula আলাদা দিয়ে আলাদা করতাম, করে। তাহলে সরাসরি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম আর কি। আরে ভাই কি যে কস বুঝছো? হ্যাঁ স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষায় এখন 2/2 থাকতে পারে। 2/2 থাকলে ছোট যদি নম্বর জি, অঙ্ক স্যার। থাকে তাহলে তো 2/2 দিয়ে দিলাম, নাহলে মনে করো 2/3 দিলাম, মনে করো যে একটা কলাম বেশি দিলাম, এরকম হতে পারে আর কি। আর নাহলে নরমালি 2/2 আসে, আমরা 2/2 আমরা দেই, মানে সময়ের সাথে মিল করে, ও জি স্যার। নম্বরের সাথে মিল করে আমরা ওটা অ্যাডজাস্ট করি আর কি। তো এখন হচ্ছে যে তোমাদের জি, কোনো স্যার। কোশ্চেন থাকলে বলতে পারো আর কি। নাই স্যার নাই? না তোমরা স্যার কি, তোমরা তো এখানে দেখা যাচ্ছে 50 না 55 আছো নাকি? জি স্যার সবাই আছে স্যার। আসি। তা আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি বুঝতে পারতেছো নাকি একটু? স্যার একটু একটু বোঝা যায় স্যার, মাথার উপর দিয়েও যায়। বুঝা যায়? স্যার আচ্ছা 2/2 যদি একটা কন্টিনজেন্সি টেবিল হয়, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? 1 1 কিভাবে আসে? তো 1 হবে স্যার। রো মাইনাস -1 ওয়ান কলাম -1 দুটো গুণ করে। হ্যাঁ ডিগ্রিজ অফ রাইট। আচ্ছা তোমাকে যদি বলি যে 2/3 একটা যদি টেবিল দেই, কয়টা কলাম থাকবে আর কয়টা রো থাকবে? স্যার রো হবে স্যার 2টা, কলাম হবে 3টা। এই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3টা কলম। স্যার স্যার 2 হবে স্যার। ডিগ্রিজ অফ ফ্রিডম 2 কিভাবে আসে? স্যার 2 - 1 আর হচ্ছে 3 - 1 এখানে স্যার গুণ করলে 2 হয় স্যার। হ্যাঁ গুণ করে 2, এই তো রাইট, এই তো ভালো বুঝতেছো তো। তো এইভাবে বের করতে হবে তো আর কি। আচ্ছা যদি কোনো সেল ফ্রিকোয়েন্সি 5 এর চেয়ে কম হয় তখন কোন ফর্মুলা ব্যবহার করতে হবে কাই স্কয়ার মান বের করার জন্য? ওই যে হচ্ছে স্যার এডি মাইনাস বিসি, ওই যে স্যার হচ্ছে স্যার ওই ফর্মুলাটা স্যার। কোন ফর্মুলাটা? ওই যে হচ্ছে স্যার এডি মাইনাস বিসি ইনটু এন হ্যাঁ, ডিভাইডেড ওইটা বাই এ তোমাকে প্লাস বি এইভাবে ইনটু বলতে এ হবে, প্লাস শোনো। সি ইনটু। অ্যানসারটা আরেকটু এইভাবে বলতে হবে, একটা স্মার্ট ফর্মে দিতে হবে অ্যানসারটা। সেটা এরকম, যখন আমি ওই কথা বলবো তখন তুমি বলবো যে ওই ইয়ার্স কারেক্টেড ফর্মুলা যেটা আর কি, ইয়ার্স কারেক্টেড ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এক্সাক্ট ফর্মুলা। ইয়ার্স কারেকশন, আপনার ইয়ার্স কারেকশন, ইয়ার্স কারেক্টেড ফর্মুলা। ইয়ার্স একজন স্ট্যাটিস্টিশিয়ান, ইয়ার্স একটা নাম, ওটা তারই কারেকশন আর কি, সে কারেকশন করে দিছে এটা আর কি। তাহলে ইয়ার্স কারেক্টেড ফর্মুলা, ইয়ার্স কারেক্টেড ফর্মুলা যেটা ওইটাই ব্যবহার করতে হবে যদি সেল ফ্রিকোয়েন্সি 5 এর চেয়ে কম হয় আর কি। কেন কেন ওটা করতে হচ্ছে? কারণ হচ্ছে যে কাই স্কয়ার ভ্যালিডিটির প্রশ্ন, ওটা একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5 বা 5 এর বেশি হতে হবে। সেই জন্য ওটাকে এনশিওর করতে গেলে সেল ফ্রিকোয়েন্সি অবশ্যই 5 এর নিচে থাকা যাবে না। এই জন্য কাজটা করতে হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারতেছো তো নাকি? তাহলে তো যাই হোক, তোমাদের আমি যেটা চিন্তা করছি যে আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমরা মেজার্স অফ ডিসপারশন, কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস এবং টেস্ট অফ হাইপোথিসিস, এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন কোয়ারি থাকে এটার উপর বেসিস করে আমি আগামী ক্লাসটা নিতে চাইছিলাম। তো এখন তোমরা কি এর মধ্যে এটাকে অ্যাবজর্ব করতে পারবে, মোটামুটি দেখতে পারবে? তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো আর কি। আর যদি দরকার না থাকে যে না থাক, দরকার নেই, কন্টিনিউ করি আর কি, তাহলে সেটা হতে পারে। আর যদি থাকে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আগামী ক্লাসে, যে তোমাদের কোনো কোয়ারি থাকে। হ্যাঁ স্যার একটা ক্লাস হলে ভালো হতো স্যার। একটা কোয়ারি যদি কোনো থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে বিভিন্ন জনের,
সেই প্রশ্নগুলোকে আপনি থাকতে পারেন, সেটা হতে পারে। তো তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। জি স্যার। জি স্যার। থ্যাংকস এ লট। শেষ করলাম।